পরীক্ষা করলে সব ভালো লিখতে পারে, শুনতে এবং শুনলাম তো। এবং আমি এমনটাও বলতে পারবো যে আমি যে সাজেশনটা বইয়ের মধ্যে অ্যালবাট্রাস বইয়ে দিয়েছি, ওইখানে পুরো সাজেশনটা আমার করা। হুম। যে সাজেশনটা দিয়েছি ওইখান থেকে 100% কমন আছে। আপনি শর্ট বলেন বা ব্রড বলেন, এমন কোন একটা পরীক্ষা আপনি দেখাতে পারবেন না যে ভাইয়া এখান থেকে 100% কমন নাই। আজকে থেকে কত মাস আগে হচ্ছে আপনারা বই পেয়েছেন, সেই বইয়ের মধ্যে আমি আপনাদের হচ্ছে সাজেশন দিয়ে দিছি, এই নেই? জি দাদা দিয়েছিল। ক্লাস নিতে গিয়ে জি আপনাদের দাদা আরো আছে তো। সাজেশন দেয়। দাদা বলছি যে মানে থার্ড ইয়ারের জন্য কি নতুন এডিশন বের করবেন, মানে অ্যালবাট্রসের, মানে বিদ্যাকুঞ্জ থেকে কি আলাদা করে কিছু বের করবেন? হ্যাঁ, বিদ্যাকুঞ্জ থেকে বই আসবে ঈদের পর। ও মানে একটা ছোট বোন নিতে চাইতেছে, তো এই জন্য বললাম যদি আগের থাকে আর কি। এখন যারা চাই নিতে পারে, সমস্যা নাই। তবে পরবর্তীতে আমরা হচ্ছে যে কাজটা করব, যারা বই এখন নিয়ে ফেলবে আমাদের ব্যাচে থাকবে, তাদেরকে আমরা হচ্ছে সাপ্লিমেন্ট হিসেবে বাকিগুলো দিয়ে দেবো যেগুলো পরিবর্তন আসবে। ও আচ্ছা দাদা, আর মানে বই যদি নিতে চায় তাহলে নিতে পারবে? হ্যাঁ, এখন বই আছে, বই মনে হয় আর 8-10টা আছে। ওকে দাদা, ঠিক আছে। তা আপনি তো চাইলে ওনাকে বলতে পারেন আমাদের কোর্সে ভর্তি হয়ে গেলেই তো ওনার হচ্ছে আরো সুবিধা হবে, শুধু বইটা পড়ার থেকে না কোর্সে দাদা, একটা ভালো না। ওনাকে বলছিলাম, বলছে যে আসলে ওনার অনলাইনে ক্লাস করতে ভালো লাগে না। এখন বলতেছে যে বই কিনবো, এই জন্য আমি মানে সাজেস্ট করলাম যে এলবাট্রস নিতে পারো, তাহলে সুবিধা হবে সবগুলা বই না কিনে। তখন বলতেছে যে আচ্ছা আপু বইটার ইয়া দেন। তো বললাম যে আমি এক্সাম দিয়ে আসি, ভাইয়ের সাথে কথা বলি, তারপরে দেখবো। নিউ আগে থার্ড ইয়ার। ভর্তি হয় তাহলে বলবো, সমস্যা নেই। হ্যাঁ। গুড। নিউ থার্ড ইয়ার কি অবস্থা আপনাদের? পড়াশোনা করছেন? জি ভাইয়া করছি। হ্যাঁ। হোমওয়ার্ক? জি ভাইয়া করছি। করতেছেন কেন? হাসি কেন? হাসি এত তোমরা এখনই পড়াশোনা শুরু করে দাও, পরে যা আর টাইম পাবে না কিন্তু। মনে হবে যে ইস কেন আগে পড়িনি। আপনাদের এমনটা মনে হচ্ছে? জি দাদা। তা আমি যে এতদিন ধরে বলি কেউ তো আমার কথা শুনেন না। বলেন বলছি কিনা? জি দাদা অনেকবার ভাইয়া বলছেন। এইবার আর কোনো মিস করবো না, ফার্স্টে থেকে পড়া শুরু করবো, ওই লাস্টে এসে ফার্স্ট খুবই ইয়ারের টাফ যখন হয়ে যায়। রেজাল্ট পেয়েছিলেন না, তখনও এই কথা বলেছিলেন যে এইবার আজকে থেকেই শুরু করব, এইবার কেমনে রেজাল্ট ভালো না হয় দেখবো। মনে আসলে করেন? ভাইয়া এইগুলা কথা পরীক্ষার মধ্যেই শুধু মনে হয়, তারপরে পরীক্ষা শেষ হয়ে গেলে না, ছুটির পরে সব ভুলে যায়। সব ভুলে যায়, এই তো হচ্ছে সমস্যা আমাদের। কারণ এই যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসতেছে, এই প্রশ্নগুলো প্রথম থেকে আমরা পড়াইনি আপনাদের। জি ভাইয়া, তখন যদি সাথে সাথে পড়ে রাখতাম আজকে এত আর চাপ হয়ে যেত না। যেমন এই যে নিউ থার্ড ইয়ারে যারা এখন ক্লাস করতেছে, আজকে যারা এখানে যুক্ত আছেন, আপনারা ফেরি কুইন বা থার্ড ইয়ারের 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রির উপরে 2টা বেসিক ক্লাস বা ফেরি কুইন সম্পর্কে ধারণা পেয়েছেন। আজকে আপনাদের প্রশ্নের উপরে ক্লাস আছে। তো এই প্রশ্নগুলো যে আজকে আমি পড়াচ্ছি, এই প্রশ্নগুলোই কিন্তু ফাইনালে গিয়ে কমন পাবেন। আজকে থেকে আরো 11 থেকে 12 মাস পরে আপনাদের ফাইনাল এক্সাম হবে। তাহলে এতদিন যদি আপনারা ভালোভাবে পড়ে রাখেন একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো এখন যদি কেউ ভালোভাবে পড়ে রাখে, তাহলে আমরা ফাইনালে গিয়ে ভালোভাবে লিখতে পারবো না? কিন্তু আমরা তো পড়ি না। আমি কেন বারবার লিখতে বলি, আপনারা তো সেটা শুনেন না। আপনারা চিন্তা করেন এই লিখে কি হবে, ভাইয়ার মনে হয় আমি লিখলে মনে হয় ভাইয়ার মুখস্থ হয়ে যায়, আমার এই জন্য লেখা যাবে না। তা আপনাদের অবস্থা হয় এরকম। ভাইয়া আসলে না লেখার জন্য না, অনেক সহজ সহজ বানান আছে, অনেকগুলা ভুল করে রেখে আসছি। আসার পরে দেখে মনে হচ্ছে নিজে নিজে জবাই দিই। আপনারা কল্পনা করতে পারেন না তো যে কত পরিমাণে বানান ভুল করেন। ভাইয়া একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন।
আমি ওল্ড থার্ড ইয়ার, এই যে আপনি যেটা বললেন না, আসলে লেখার বিষয়টা আসলে দাদা জিনিসটা হচ্ছে যে যত বেশি লেখা যায় তত বেশি আসলে কনসেপ্ট ধরে রাখা যায়। আমি নিজে ফলো করছি এটা, ইভেন আমি সেকেন্ড ইয়ার থেকে ফলো করে আসতেছি এই জিনিসটা। এই যে আপনাদের কথা মতো যদি লিখতে থাকি তাহলে তো দাদা বইয়ে যেটা থাকে বরাবর সেটা তো লেখা সম্ভব না। হ্যাঁ অ্যাটলিস্ট কনসেপ্ট যখন মাথায় থাকে তখন সেটা লিখতে সুবিধা হয়। আমি তো আপনাদের এটাও বলি যে আমাদের যে অ্যালবাট্রস বইটা আছে দেখবেন যে উত্তরগুলো অনেক বড় 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 রাখার কারণটা কি, যাতে করে আপনি পড়ে নিজের মতো করে লিখতে পারেন। এই জন্যই কিন্তু হোমওয়ার্ক দেওয়া, যে আপনি পড়লেন, পড়ে হচ্ছে নিজের মতো করে লিখে হোমওয়ার্ক জমা দিলেন, আমরা চেক করলাম। কিন্তু অনেকে দেখি দেখে দেখে লিখে হোমওয়ার্ক জমা দেয়। হোমওয়ার্কের অর্থ তো এমন না। আমরা ওই ছোট্ট বাচ্চাদের স্কুলে যারা পড়ে তাদেরকে হোমওয়ার্ক যখন করতে দেখি, তারাও কিন্তু আমরাই কিন্তু তখন বলি দেখে করা যাবে না, না দেখে করতে হবে, বলি না এই ধরনের কথা। জি দাদা। আমরাই বলি যে না, তোমাকে ফোন দেওয়া যাবে না, তুমি ফোন নিয়ে প্রচুর সময় নষ্ট করো। অপরদিকে কিন্তু আমরাই ফোনে সময় নষ্ট করি। তো ব্যাপারটা হচ্ছে, যেটা আমরা মানুষকে বা অন্যকে করতে বলি সেটা যদি নিজেরাও করতে পারি অনেক ভালো কিছু হয়। ঠিক আছে। তো আজকে হচ্ছে নিউ থার্ড ইয়ার যারা আছেন আপনারা হচ্ছে আপনাদের সিনিয়রদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাদেরকে করতে পারেন। যদি কারো জানার ইচ্ছা থাকে কোনো কিছু, আজকে তাদের লিঙ্গুইস্টিক পরীক্ষা ছিল, যে কোর্সটাকে থার্ড ইয়ারে উঠে সবাই অনেক ভয় পান। তো আমি শুরুতেই যখন আপনারা কোর্সে ভর্তি হয়েছিলেন, ওল্ড থার্ড ইয়ারকে বলতেছি, তখনই কিন্তু বলেছিলাম যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কয়েকটা প্রশ্ন পড়লেই কমন পাওয়া যায়। মনে পড়ে? জি দাদা। এবং এমনটাও ক্লাসের মধ্যে আমার ক্লাসগুলোতে আমি বলছিলাম যে এই যে মরফোলজির এই প্রশ্নটা দেখবেন এক বছর আসে, তারপরের বছর আসে না, তারপরের বছর আসে। অর্থাৎ সবসময় জোর সালগুলোতে এই প্রশ্নটা আমরা বেশিরভাগ দেখতে পাই। আসছে আজকে? জি জি দাদা। ভাইয়া। জি দাদা। বলছিলাম, মনে আছে আপনাদের? জি দাদা। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আজকে আমরা হচ্ছে পড়াশোনা করব আমাদের 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রির দ্য ফেরি কুইন এডমান্ড স্পেন্সারের লেখা, এনার যে প্রশ্নগুলো আছে এগুলো আলোচনা করব। কেন আমি দুইটা ইয়ারকে একসাথে রাখলাম? মূলত ক্লাসটা হচ্ছে নিউ থার্ড ইয়ারের, বাস্তবিক অর্থে এই ক্লাসটাকে ওল্ড থার্ড ইয়ারকে রাখার একটাই কারণ, কারণ আপনাদেরও যেহেতু 29 তারিখ পরীক্ষা, না 27 তারিখ? না ভাইয়া, 29 30 তারিখ তারিখ। দাদা। 29 তারিখে ভাইয়া। আচ্ছা, 29 তারিখ। 29 তারিখ যেহেতু আপনাদের পরীক্ষা, এই টপিকটা আপনাদেরও পড়াতে হবে। তো আমি যদি একসাথে, যেহেতু নিউ থার্ড ইয়ারকে পড়াবো, অর্থাৎ ডিটেলস পড়াবো তাদেরকে, এই ডিটেলস পড়াটাতে যদি আপনারা থাকেন আপনাদেরও হেল্প হবে। এটার উপর চিন্তা করেই মূলত হচ্ছে একসাথে দুইটা ইয়ারকে রাখা। অনেকে চিন্তা করতে পারেন যে এটা কেমন হলো একসাথে ক্লাস করব, তো এটা ফ্যাক্ট না। জুনিয়ররা আপনাদের কাছ থেকে শিখতে পারবে। এই যে অনেকে বললেন না যে এখন থেকে পড়াশোনা শুরু করেন, এই জন্যই বলতেছি লাইভে বা মিটে যারা আছেন, যদি নিউ থার্ড ইয়ারের যারা আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আপনারা কিভাবে পড়াশোনা করতেছিলেন, কি ভুলগুলো হচ্ছিল যেগুলো আমরা না করতে পারি, যদি কারো প্রশ্ন থাকে সেটা করতে পারেন তাদেরকে। আর অনেকে চিন্তা করতেছি কি, আমি গ্যাপ দিয়া নিউ থার্ড ইয়ারে আসছি, নাহলে ওনাদের সমান হইতাম। আমি আর কি জিজ্ঞেস করবো, আমি ভালো জানি তাদের থেকে। আপু, আপনারা দাদা কি আমাদেরকে বলেন যে এই ভুল করে আমরা এখন এই পস্তাচ্ছি? আবার কে হাসে রে? এত হাসি কথা থেকে আসে, বেশি হাসলে মুখ তো ঝরে এটাই পড়বে। ছিল যে নিয়মিত পড়াশোনা করি নেই, সময় এটাই থাকতে পড়েন, এখনো সময় আছে, অনেক সময়। সময় থাকতে আমরা সময়ের মূল্য দিই নেই, এটাই একমাত্র ভুল। ক্রিটিসিজম একটু বেশি পড়া দরকার। তবে ক্রিটিসিজমকে যতটা মানে কঠিন মনে করো, ক্রিটিসিজম ততটা মানে কঠিন না।
আমার আমরা মনে হয় এক্সাম দিই। ক্রিটিসিজম অন্য সাবজেক্টের থেকে সহজই যদি একটু ভালো বোঝা যায়। আচ্ছা জাহিদ সবকিছু ভাই, সোজা আপনাদের যে যদি রিভিশন ক্রিটিসিজম ক্লাসগুলো নিয়েছিল, কেমন লাগছে জাহিদ ভাইয়ের ক্লাসগুলো? জি দাদা, অনেক ভালো ছিল, অনেক হেল্পফুল ছিল। মানে ওই লাস্টে জাহিদ ভাইয়ের ক্লাসগুলো করেই বেশিটা মানে ইয়া হয়েছে, তো অনেক এখন কিছু আমরা আছে। হচ্ছে জাহিদ ভাই আর আমি মিলে দুইজন মিলে যে সবগুলো ক্লাস নিতে চাচ্ছি, এটাতে করি স্টুডেন্টদের ভালো হবে না খারাপ হবে বলেন? জি ভাইয়া, ভাইয়া কার মানে কি খুব হবে ভালো হবে। জানি না, তবে আমার জন্য সবচেয়ে ভালো হবে। যদি বলতে বলেন যে কেন ভালো হওয়ার কথা বা কেন এই ধরনের কথা বললাম, কারণ হচ্ছে যে আমরা ফোর্থ ইয়ারেও কিন্তু আপনাদের যে থার্ড ইয়ার, যারা ওল থার্ড ইয়ার, আপনাদেরও কিন্তু আমরা দুইজনেই সবগুলো ক্লাস নিব। হয়তো একটু চাপ হবে, তারপর আমরা ম্যানেজ করে নিব। প্রতিদিন যদি একটা করে ক্লাস নিই তাতেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আর একটু জি বলেন, দাদা, ওটাই যারা ভালো হবে। নিউ থার্ড ইয়ার আছে তাদের উদ্দেশ্যে আর একটু কিছু বলেন, যে তাদের আর কি কি সংশোধন করা উচিত। বলেন বলেন, যে কোনো কেউ বলেন, না আপনারা কি দাদা আমার মতে যারা এখন নিউ থার্ড ইয়ার এদের সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত বেসিক থেকে। কেননা এখানে যে প্রশ্নগুলো হয়েছে ব্রিফ, প্রত্যেকটা বেসিক থেকে আসছে। যদি ব্রিফে যদি ইমপ্রেশনটা ভালো রাখা যায় তাহলে নাম্বারটা ইজিলি তোলা যায়। আচ্ছা, আর কেউ কিছু ভাইয়া বলেন? তাহলে আমাদের ফোর্থ ইয়ার যারা আমরা আছি তাদের কি বিদ্যাপীঠে পেইড ক্লাস হবে নাকি ডিওবিজি গ্রুপে ক্লাস হবে? আপনাদের বিদ্যাকুঞ্জ থেকেই ক্লাস নিব। জি ভাইয়া, কারণ আমাদেরও তো এক্সাম এসে গেছে, হয়তো ঈদের পরে এক্সাম হয়ে যাবে। আমি দ্রুত আপনাদের ক্লাসগুলো শুরু করব ভাবলাম, জাহিদ ভাই রুটিন দিলে উনি মনে হয় ক্লাসগুলো নিয়ে নিবে। উনি কবে থেকে যে ক্লাস নিচ্ছে আমি জানি না। আর আপনারা অনেকেই মনে হয় জানেন, সামনে আমার একটা প্রোগ্রাম যেহেতু আছে, আমি একটু কাজে ব্যস্ত। হয়তো আমি আপনাদের ক্লাসগুলো রোজা শুরুর সময় ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া আমাদের কি সবগুলো বই কিনতে হবে? কোন ইয়ার? নিউ থার্ড ইয়ার। নিউ থার্ড ইয়ার। আচ্ছা, ওল্ড থার্ড ইয়ার আপনারা বলেন, আপনারা কোনো কি কি বই কিনছেন? না দাদা, কোনো বই কিনতে হবে অ্যালবাট্রস না। আর সেট সাজেশন এই অ্যালবাট্রস দুইটাতেই শুধু। পাস। ভাইয়া থার্ড ইয়ারের সবগুলা টেক্সট বুকে কিনছিলাম কিন্তু একটাও খুলে পড়া হয়নি। তাহলে উনি যে প্রশ্নটা করলে ওনাকে কি উত্তর দিতে পারি? ওনার জন্য একটাই মানে সুবিধা, উনি অ্যালবাট্রস কিনবেন, ওটাই এনাফ, সব আর কিছু লাগবে না। সেট সাজেশন যদি সাথে নেয় আর কি, নিলে নিতে পারে, সমস্যা নেই। সেট সাজেশনও লাগে না, আমরা তো শুধু আর অ্যালবাট্রসই করছি। আপু হ্যাঁ বুঝতে সেটাই। পারছেন? কিছু বলবো আমি আর? শুধু অ্যালবাট্রস নয়, ভাইয়াদের ক্লাসও করতে কি হবে। ভাইয়া? শুধু অ্যালবাট্রস না, এই যে আপু ভালো কথা বলছে, অ্যালবাট্রসের পাশাপাশি আমাদের ক্লাসগুলো যদি আপনি রেগুলার করেন, তাহলেই কিন্তু হচ্ছে একটা ভালো বেনিফিট পাবেন। কারণ অ্যালবাট্রসে যতটুকু ল্যাকিংস আছে, যতটুকুর অভাব আছে, বা যে টুকটাক ভুলগুলো আছে, ভুল থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিক না। যেমন এই যে অনেকেই একটা জিনিস ভুল করে, আমাদের ভিক্টোরিয়ান পোয়েট্রিতে ওই যে হচ্ছে থার্সেস স্কলার জিপসির এখানে একটা প্রশ্ন মূলত হচ্ছে সেট সাজেশনে দেওয়া আছে পাস্টোরাল ইলিজি। আর আমরা হচ্ছে অন্য একটা কারণে, যেটা হচ্ছে এই বছরের জন্য পার্সোনাল, মূলত হচ্ছে এলিমেন্ট, এই টাইপের একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এটা দিয়ে রাখছি। কিন্তু হচ্ছে যে আমরা ওই পাস্টোরাল ইলিজির প্রশ্নটা মিস্টেক করে ফেলছি। অনেকে এটা নিয়ে কি বলতেছে জানেন, যে এমন একটা বই বানাইছে যেটাতে হচ্ছে সাধারণ জ্ঞানটুকু নাই, হচ্ছে যে কোন প্রশ্ন আসবে দিয়ে চ্যাট রাখ, জিপিটি ভাইয়া। চ্যাট জিপিটি থেকে অ্যান্সার বই তৈরি করছে। তারপর হচ্ছে যে প্রশ্নটা হওয়ার কথা পাস্টোরাল এলিমেন্ট দিয়ে রাখছে পার্সোনাল এলিমেন্ট, আবার এই প্রশ্নটাই পরীক্ষায় আসছে। এই বইটা প্রকাশ হওয়ার পর থেকেই আমি এই কথাটা বলে এসেছি যে এই প্রশ্নটা আর ওইটার সাথে কেউ মিলাবেন না, বলি নাই? জি ভাইয়া। এবং আমি যে জি ভাইয়া। 3টা প্রশ্নের উত্তর বেছে বেছে দিয়েছি, যে এই প্রশ্নের উত্তরগুলো আমি আলাদা করে দিলাম, বইয়ে যদি একটু কঠিন লাগে আমি সহজ করে দিলাম। 3টা প্রশ্নই আসছে না পরীক্ষায়? জি ভাইয়া। তাহলে এই কথাগুলো যারা বলে তারা কি আমাদের সাথে কানেক্টেড আছে? নাই। যদি কানেক্টেড থাকতো তাহলে কিন্তু মনে এই হয় না ধরনের ভাইয়া, কথাগুলো নাই। বলতো না। তাহলে কিন্তু এই ধরনের কথাগুলো বলতো না। এখন একটা বই বের করতে গেলে স্বাভাবিক
টুকটাক ভুল আসে। যখন একটা বই 3বার 4বার সংস্করণ আসবে তারপর কিন্তু ভুলটা থাকবে না। তো এটা আমাদের সেকেন্ড এডিশন। প্রথম এডিশনে যে ভুলগুলো ছিল সেগুলো কাভার করতে গিয়ে এবং এই বইটাকে আরো বিস্তারিত লিখতে গিয়ে আরো কিছু ভুল বের হয়ে আসছে। তো এরপরের এডিশনে এগুলো সমাধান হয়ে যাবে। জি ভাইয়া, মাঝে মাঝে কিছু কিছু বানানে বা হালকা পালকা কোনো কিছু মাঝে হয়তো ভুল থাকে, পরে দেখা যায় যে এগুলো বোঝাই যায় এগুলো যে টাইপিং এর মিস্টেক। সেটাই তো বলা। তো এখন যদি আপনি কানেক্টেড না থাকেন আমাদের সাথে, বা যারা হচ্ছে শুধু বইটা নিচ্ছে ক্লাস করতেছে না, তো শুধু যদি বইটা পড়েই হতো তাহলে তো আমরা, আমাদেরকে বললে আমরা আরো ওইভাবে বইটা দিতে পারতাম। তারপরও যেভাবে বইটা তৈরি করা আছে আমার মনে হয় না যে মার্কেটে বা ইংলিশ ডিপার্টমেন্টের জন্য এরকম বই আছে, এত ডিটেলস একটা বইয়ের মধ্যে আছে। আপনারা তো অনেকে বই, অনেক বই দেখেছেন, পেয়েছেন এমন বই? না ভাইয়া। আচ্ছা, তো গল্প তো অনেকক্ষণ করলাম, তাহলে আমরা আজকে শুরু করি নাকি? ভাই আপনার প্রোগ্রাম কিসের সেটা তো বললেন না। প্রোগ্রাম কি যেন বলে এটাকে? ভাইয়ার বিয়ে। বিয়ে। একটা ভাইয়ার হচ্ছে মুখ থেকে শুনতে চাই, ভাইয়া বলেন। একটা হচ্ছে ব্যাচেলর জীবন, আর একটা কি জীবন যেন? বৈবাহিক জীবন, বিবাহিত। বিবাহিতদেরকে কি বলা হয়? বন্দি। কুরবানি কুরবানি। মৃত। বিয়া যে কত মজা, শুধু খাওন আর খাওন। আপনার খাওয়া। তো আমার ওই হচ্ছে ম্যারিজ, বিয়ের প্রোগ্রাম আছে। বিয়েটা শেষ করে আমি হচ্ছে 4th ইয়ারের ক্লাসগুলো শুরু করব। মোটামুটি 8 তারিখ থেকে ক্লাস নেব। রমজানের আগেই আমার ক্লাস শেষ হয়ে যাবে। আমার শুধু রবার্ট ফ্রস্টের কয়েকটা কবিতা বাকি আছে 4th ইয়ারে। তারপর হচ্ছে আপনাদের রমজান মাসে আপনাদের সময় অনুযায়ী আমরা তখন রিভিশন দিব। ওকে, যারা 4th ইয়ার ভাইয়া আছেন। আপনি হ্যাঁ, আর নিউ 3rd ইয়ারের 4th ইয়ারের ক্লাস শুরু হচ্ছে, রুটিনে দেওয়া আছে 8 তারিখ থেকে। আমরা এর মধ্যে 29 তারিখে আপনাদের পরীক্ষা শেষ হচ্ছে। আমরা হয়তো 30 তারিখে আপনাদের সিলেবাসের উপরে ক্লাস রাখবো এবং 3 তারিখ বা 4 তারিখে আপনাদের হচ্ছে ভর্তি নিয়ে নিব। বুঝতে পেরেছেন? জি দাদা। যেহেতু আমরা ভাইয়া 4th ইয়ারে কি আমরা এরকম বই পাবো? হ্যাঁ, আপনাদের 4th ইয়ারে অলরেডি রানিং যারা বেঁচে আছে তাদের জন্য একটা বই আছে। আপনারা আরো বিস্তারিত বই পাবেন। এবারে যে ব্যাচটাতে বইটা দেওয়া হয়েছে এটা কিছুটা শর্টকাট করা হয়েছে দ্রুত। কিছু সমস্যার কারণে, আমি সমস্যাগুলো খুলে না বলি এখন, কিছু সমস্যার কারণে সময় সংক্ষিপ্ত আমাদের হয়েছে, দীর্ঘ সময় নিয়েছি। তাদের বই দেওয়ার কথা অনেক আগে, আমরা অনেক দেরিতে দিয়েছি, এই জন্য ওই বইটা একটু সংক্ষিপ্ত করা হয়েছে। আপনাদের 3rd ইয়ারের বইটা যেমন ছিল এটার থেকে আরো বিস্তারিত মানে বই আসবে। সেটা হচ্ছে আপনারা 4th ইয়ারের বইটা পাবেন এপ্রিলের ফার্স্ট উইকে, ঈদের পর। আমি একদিন ক্লাসে মনে হয় বলেছিলাম। এবং বইটাকে আমরা জি দাদা। 3টা পার্টে হয়তো ভাগ করব, 3টা বইয়ে নিয়ে আসবো। কারণ একটা বইয়ে দিলে ওই অনেক সময় বইটা ফেটে যাচ্ছে, ভাঁজ করলেই বইগুলো ফেটে যাচ্ছে যখন বড় হচ্ছে বইগুলো। জি দাদা। আচ্ছা, আমি সবগুলো প্রশ্নে আলোচনা করে দিব আজকে। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই ভালোভাবে? জি দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, তো যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমরা হচ্ছে শুরু করি, কি বলেন? আর ক্লাসটা যেহেতু হচ্ছে আমাদের লাইভে আছে, আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মেনশন করে দিতে পারেন, বন্ধু বান্ধবীদের। একজন কমেন্ট করছেন ভাইয়া 4th ইয়ারের পরীক্ষা কবে হবে? 4th ইয়ারের পরীক্ষার আসলে কোনো খবর নাই। কারণটা হচ্ছে যে মাস্টার্স এর ফর্ম ফিল আপ চলতেছে, মাস্টার্স এর পরীক্ষা হবে নির্বাচনের পর, মাস্টার্স এর পরীক্ষার পরে হবে আপনাদের। তার মানে আপনাদের পরীক্ষা এপ্রিলের দিকে চলে যেতে পারে 4th ইয়ার। মার্চ, মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে, এটা ধারণা করা যায়, নাও হতে পারে। তো আপনারা একটু আপনাদের বন্ধু বান্ধবীদের কম মেনশন করে দেন, আমরা হচ্ছে শুরু করি। আমাদের এডওয়ার্ড স্পেন্সারের লেখা দ্য ফেরি কুইন গল্পটা মনে আছে সবার? বলেন, মনে আছে?
জি ভাইয়া দাদা হালকা আপনি পাতলা। হালকা পাতলা, ভালো করে মনে নাই? নিউ একটু থার্ড ইয়া ইয়ার, করলে মনে পড়ে যাবে, সমস্যা নেই। নিউ থার্ড ইয়ার কি খবর? এরা গেল কই, কথা কয় না কেন? নিউ থার্ড ইয়ার নাই আমাদের সাথে কেউ? আছে জি তো ভাইয়া ভাইয়া। আছি। আমি একটা প্রশ্ন করছি, কি বলছিলাম বলেন তো? ভাইয়া বেসিক ক্লাসটা এখনো করি নাই, আজকে ভাবছি অন্য টপিক পড়াবেন বাট কোয়েশ্চেন করাইতেছেন যেহেতু। তো ভাই আমি বেসিক পার্টটা আগে করি, এটা পরে করে নিব। আপনি নাকি অসুস্থ, ক্লাসে তো আপনাকে দেখা যায় না, ব্যাপার কি? জি ভাই একটু সুস্থ হয়েছি, আজকে ক্লাস করতে আসছি বাট বেসিক তো বাকি আছে এখনো। ভাই আমি আগের বেসিক ক্লাসটা পাইনি, আমাদের কারেন্ট ছিল না। সব ক্লাসই হচ্ছে এখানে আছে। শুনতে নেটের সমস্যা কি আমার না আপনাদের? শোনা ভাই তো আপনার যাচ্ছে দাদা, ভালোই, আমাদের তো ক্লিয়ার। সমস্যা নেই। ক্লিয়ার শোনা আচ্ছা, যাইতেছে। মনে করেন, আমি একটু মনে করাই দেই, যারা ক্লাসগুলো করেন নাই, রেগুলার ক্লাস করেন, বারবার বলতেছি। দ্য ফেরি কুইন মূলত হচ্ছে আমাদের সর্বপ্রথম পাবলিশড হয়েছিল 1590 সালে, প্রথম 3টা বই। ফেরি কুইন 12টা বইয়ে তিনি লিখতে চেয়েছেন, 6টা বই লিখতে পেরেছেন। 3টা বই প্রকাশ হয় 1590 সালে এবং পরবর্তী 3টা বই প্রকাশিত হয়েছিল 1596 সালে। এই ফেরি কুইন স্পেন্সার, এডমান্ড স্পেন্সার রচনা করেছেন মহাকাব্যিক ভঙ্গিতে বা এপিক স্টাইলে। এই কাব্যে একজন অনুগত ধর্মপ্রাণ সৎ বীর নাইটের গল্প বলা হয়েছে, যে নাইট মূলত হচ্ছে রানীর কাছে কত পেজ প্রতিজ্ঞাবদ্ধ এটা? হয়ে, বুঝি নাই? কত নাম্বার পেজ? এটা আমি আমার মানে স্মৃতি থেকে বলতেছি, গল্পটা আলোচনা শর্টকাটে আলোচনা করে দিচ্ছি, বুঝেছেন? ভাইয়া যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে আমি খুঁজে পাইতেছি না তো। 174 নাম্বার পেজ। 173। 73। স্ক্রিনে যেটা দেখতেছেন এটা তো প্রশ্ন, আমি গল্পটাকে মনে করাই দিচ্ছি। এটা হচ্ছে পেজ নাম্বার 173, ব্রড কোশ্চিন, এডমান্ড স্পেন্সারের। আমি গল্পটা বলি, আপনারা একটু মেমোরাইজ করে নেন, তারপরে প্রশ্নগুলো শুরু করি নাকি? আচ্ছা ভাই। জি দাদা। ওকে, আমি বলতেছিলাম এখানে একজন নাইটের কথা বলা হয়েছে, যে নাইট সেই সময় রানীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, মানব কল্যাণে নিজেকে সমর্পণ করেছে। সেই নাইট সর্বদা অকুতোভয় ছিল, সে ড্রাগনের সাথে, দানবের সাথে, মিউট করেন, দানবের সাথে, রাক্ষসের সাথে লড়াই করে সবসময় জয়ী হতো, সহযোগিতা করতো অত্যাচারিত মানুষদেরকে, সবসময় দুর্বলদের পাশে দাঁড়াইতো, ঠিক বন্ধুর মতো করে। তো এমন এক দুঃসাহসী রীতিনীতির আদর্শের মূর্ত প্রতীক ছিল এই নাইট, রেড ক্রস নাইট, যাকে আশ্রয় করে মূলত হচ্ছে যাকে ঘিরে এই বিশাল কাব্যের আমাদের হচ্ছে বুক ওয়ানটা লেখা হয়েছিল। কাব্যের শুরুতেই আমাদের এই ফেরি কুইন কাব্যটার শুরুতেই আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে যে মূলত হচ্ছে শুরুতে ইনভোকেশনটা দেখতে পাই। ইনভোকেশনে তিনি কি করে, মিউসের কাছে প্রার্থনা করে যাতে করে তিনি এই কবিতাটা সুন্দরভাবে বা এই যে এপিকটা যেন সুন্দরভাবে শেষ করতে পারে। তো আমরা জানি এপিকের মূলত প্রথম পার্টটাই হচ্ছে ইনভোকেশন। তো এখানে স্পেন্সার জানান তিনি সারা জীবন মানে গ্রাম্য মেষপালকদের জীবনাচরণ, সাধারণ মানুষের জীবনযাত্রা আর পল্লী প্রকৃতি নিয়ে কবিতা রচনা করেছেন। এই জন্য মাইক অন করে রাখছে, সাউন্ড হচ্ছে, ক্লাসটা রেকর্ড হচ্ছে কিন্তু। মিউট করেন সবাই, একটু চেক করেন, যারা আনমিউট আছে চেক মিউট করে হলেন। তো জীবনযাত্রা আর পল্লী প্রকৃতি নিয়ে, এইসব নিয়ে, প্রকৃতি নিয়ে কবিতা রচনা করতেন। অথচ আজ তিনি বাধ্য হচ্ছেন কঠিন একটা কাজ করার জন্য। কবি বলেন তিনি আসলে এই গ্রামের গাথা রচনার কবি, তিনি প্রকৃতির কোমল রূপের প্রকাশ ঘটাতে সবসময় পারদর্শী ছিল। তিনি সবসময় হচ্ছে কঠিন ভাব গাম্ভীর্যতায় পূর্ণ বীরগাথা বা মহাকাব্য রচনা করতে পারতেন না। তিনি বলেন তিনি আসলে এই এপিক লেখার জন্য উপযুক্ত নন।
তো এই জন্য তিনি মিউসের প্রতি অনুরোধ জানিয়েছেন তার এ দায়িত্বভার যেন তিনি সঠিকভাবে পালন করতে পারেন, তাই তিনি তার কাছে মিউসের কাছে সহযোগিতা চান। ভাইয়া ক্লাসটা কি ইউটিউবে থাকবে? হ্যাঁ, ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিব। তো তিনি মিউসের প্রতি অনুরোধ জানিয়েছিল যে এই যে তার উপর যে এপিক লেখার দায়িত্বভারটা এটা যেন তিনি সঠিকভাবে পালন করতে পারেন, তাই তিনি তার কাছে সহযোগিতা চান বা সহায়তা চান। কার কাছে? মিউসের কাছে। কাব্যের শুরুতেই কবি রাজা প্রিন্স আর্থারের কাছে বীর নাইটদের প্রসঙ্গ টেনে আনেন। কেমন করে একজন বীর নাইট একজন রূপসী নারী খুঁজতে গিয়ে সম্পূর্ণ পুরো জগৎ শেষ করে ফেলেছিল, সম্পূর্ণ পুরো জগৎ হেঁটে বেরিয়েছিল। সেই সব মহতী নাইটদের গাথা রচনা করার জন্যই তিনি মূলত শক্তি চান মিউসের কাছে। আর অন্যদিকে কিউপিড আর ভেনাসকেও আহ্বান করেছেন তিনি। শুধু তাই নয়, তিনি মার্সকেও পাশে চেয়েছেন সাহস জোগানোর জন্য। তিনি চাইছেন দেবতা যেন তার মারমুখী স্বভাব ভুলে মানবের জয়গান গাইতে গাইতে হাজির হয় কবির সামনে। আর কবিও মার্সের সহায়তায় মহান মানবিক প্রেমে উদ্বুদ্ধ হয়ে রচনা করবেন মহতী এক এপিক। তিনি ইংল্যান্ডের রানীর জয়গান গেয়েছেন তার এই এপিকের শুরুতে। তিনি রানীর আশীর্বাদ চেয়েছেন যেন রানীর আশীর্বাদ তার দৃষ্টিতে আলোক শিখা জেলে দেয়। তিনি চান রানী দেবী উনার মতো, মানে রানী হচ্ছে এই যে মূলত হচ্ছে যে লেডি উনা যে ছিল আমাদের, তো লেডি উনার মতো সবার সামনে মূলত হচ্ছে তার প্রতিভা প্রকাশ পাক। তিনি মূলত রানী এলিজাবেথের কথা তিনি এখানে বলেছেন। তিনি চাইছেন রানীর আশীর্বাদ যেন তার এই এপিক কাব্যটা রচনার ক্ষেত্রে আশীর্বাদ হিসেবে ঝরে পড়ে। আমাদের কাব্যের শুরুর দিকে মূলত হচ্ছে মহান বীর নাইটের যাত্রার মধ্য দিয়ে শুরু হয়। যে নাইট সর্বদা পরিভ্রমণ করে বেড়াতো সারা দেশ জুড়ে, মাঠ ঘাট পথে প্রান্তরে সহায়তা দিত দুর্বলদের, অশুভ শক্তির বিরুদ্ধে সদা লড়াই করত। সে গভীর আত্মবিশ্বাস আর প্রচন্ড সাহস নিয়ে সামনে এগিয়ে চলতেছিল। যে কোনো বিরূপ পরিস্থিতি, যে কোনো দ্বন্দ্বযুদ্ধে নিজেকে জড়াতে সর্বদা প্রস্তুত ছিল সে। মহতী এই নাইটের বুকে আছে ক্রুশ চিহ্ন। সে ক্রুশ চিহ্ন রক্তের রঙে অঙ্কিত ছিল। গত ক্লাসে আমি বলেছিলাম না যে তার বুকের মধ্যে ক্রুশ চিহ্ন ছিল, সেই ক্রুশ চিহ্নের রং ছিল লাল। এতে বোঝা যায় নাইট মহান ছিল। এবং এখানে যদি আমরা চিন্তা করি, আমাদের ইসলাম ধর্মের যে মহান ঈসা নবী আছেন, উনি অনেকটা এই ধরনের পোশাক পরতেন না? বা ইনি তো হচ্ছে খ্রিস্টানদের যিশু খ্রিস্ট, তাই তো, জেসাস ক্রাইস্ট, ইনি জি না? ভাইয়া। তো এই জন্য বলতে পারি যে এই নাইট হচ্ছে সেই জেসাস খ্রাইস্টের অনুসারী, আর তার কর্মকাণ্ডেও নাইট এ পথের অনুসারী, মানব কল্যাণের জন্য তার প্রধান ব্রত বা প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তো নাইট, এই যে আমাদের রেড ক্রস নাইট রানী গ্লোরিয়ানার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঠে নেমেছে। এই বীর যোদ্ধা সদা রানীর আদেশ মতোই মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করেছে। রানী যেন সব সময় তাকে সাহস যোগায়, অনুপ্রেরণা দেয়। তো রানীর অনুপ্রেরণায় সে যে কোনো বিপদে সর্বদা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত ছিল, যুদ্ধ করতে প্রস্তুত। সদা ড্রাগন আর ভয়ঙ্কর জীবদের বিরুদ্ধেও সে হচ্ছে যুদ্ধ করত। তো তার পিছনেই ধবধবে এক গাধায় বসে যাচ্ছে এক রূপসী যুবতী, মোহনীয় রূপের অধিকারিণী ছিল সে। এই রমণী মূলত এক রাজার কন্যা ছিল, যে রাজার পুরো রাজ্যপাট ধ্বংস করেছে একটা ড্রাগন। নিহত পুরো রাজপরিবার, শুধু নাইট উদ্ধার করে এনেছেন এই রাজকন্যাকে, যার নাম হচ্ছে উনা আর এক বামনাকৃতির ভার সদৃশ, যাকে আমরা ডোরাব বলতেছি, একটা মানুষ চলতেছিল নাইটের পিছনে পিছনে। হঠাৎ করে প্রকৃতি বিরোধিতা করলো, ঝরঝর ধারায় নামলো বৃষ্টি। সেই রেড ক্রস নাইট আর লেডি উনা দুজনে গিয়ে ঠাঁই নিল এক নিরিবিলি নিরাপদ স্থানে। এখানে নিরিবিলিতে স্থান পেয়ে দুজনে যেন খুশি হলো। একে অপরকে আরো কাছ থেকে কিছুটা জানার সুযোগ পেল তারা। দুজনের ঠাঁই হলো নির্জন নিরিবিলি এক বাগিচায়, যা লোকচক্ষু হতে দূরে ছিল।
দুজনে নিজেদের দুর্যোগ হতে রক্ষা করতে ক্রমে ঢুকে গেল অরণ্যের ভিতরে। চারপাশে প্রকৃতির অপরূপ শোভা মুগ্ধ করলো দুজনকে। ঝড়, পানি, বৃষ্টি সব থেমে গেল। নাইট আর রাজকন্যা উনা, লেডি উনা যাত্রা শুরু করলো। কিন্তু তাদের যেন কোথায় ভুল হচ্ছিল। কেন? কারণ হচ্ছে তারা রাস্তা ভুলে গেছে। সেই বন থেকে তারা বের হতে পারতেছে না। বারবার ভুল করে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে, একই স্থানে এসে পড়তেছে। তো এভাবে তারা ঘুরতে ঘুরতে হঠাৎ করেই সামনে পেয়ে গেল একটা গুহা। তখন প্রায় অন্ধকার নেমে আসতেছিল। নাইট দ্রুত চাইলেও সে গুহায় আশ্রয় নিতে। লেডি উনা এই বলে সাবধান করলো যে ভুলের বশবর্তী হয়ে হঠাৎ করে কোনো বিপদের মাঝে পা দেয়া চলবে না। অন্ধকার গুহায় দানব কিংবা এমন কোনো কিছু আছে, মানে থাকতেই পারে, কে তা বলবে। অতএব যে কোনো কাজ করার আগে বা উদ্যোগ নেওয়ার আগে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। নাইট জানালেন তার পক্ষে ভয় দেখে পিছু হটাটা লজ্জাস্কর ব্যাপার। লেডি উনা বললেন, অবশ্যই আপনার কথা ঠিক, তবে চারপাশে ভালো করে দেখে নেওয়া উচিত, কারণ এই বন বড়ই ভীতিকর বন মনে হচ্ছে। গোলক ধাঁধার কারণে, পথ ভুল হওয়ার কারণে লেডি উনা নাইটকে সতর্ক করেন যে এমন গোলক ধাঁধার মাঝে কোনো গোপনীয় গুপ্ত রহস্য থাকাটা একেবারে অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। হঠাৎ করেই সেই যে বামনাকৃতির লোকটা ডোরাপ একটা হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করলো এবং বলল, এই বন মানুষের বাসের উপযোগী অরণ্য নয়, মানুষের বাসের উপযোগী বন নয়, অতএব এখান থেকে দ্রুত পালাও। কারণ আমরা জানি, গত ক্লাসেও আমরা পড়েছিলাম যে আমাদের এই ডোরাপ হচ্ছে কিসের প্রতীক? কমন সেন্স। কমন সেন্স। সেই কমন সেন্স ব্যবহার করেই কিন্তু তিনি এই কথাটা হুঁশিয়ারি একটা বাক্য দিয়েছিল, যেখান থেকে দ্রুত পালাও। সে পালায় যায়, কিন্তু নাইট এ ব্যাপারে মূলত সম্মত হলো না। সে পালানোর ব্যাপারটাকে একটা কাপুরুষোচিত ব্যাপার মনে করে। নাইট জানালেন তার পক্ষে কোনোভাবেই কোনো ক্রমেই এই ক্ষেত্র হতে পালানো উচিত হবে না। নাইট তার স্বভাবসিদ্ধ সাহস নিয়ে এগিয়ে গেল অন্ধকার গুহার দিকে। নাইটের অস্ত্রের ঝিলিক গুহার অন্ধকার দূর করতেই এক দানবীয় দৃশ্যের অবতারণা হলো তার সামনে। নাইট দেখতে পেলেন অর্ধেক সর্প আর অর্ধেক ভয়াল মানবী রূপী এক দানবী বসে আছে গুহার ভেতর। কেমন ছিল দেখতে? কেমন? মানুষ অর্ধেক সাপ। অর্ধেক মানুষ, অর্ধেক মানে মূলত হচ্ছে মানুষ, আর অর্ধেক হচ্ছে সাপের মতো। শরীর উপরের অংশ মোটা, নিচের অংশ সাপের মতো। কিছু বললেন? আচ্ছা, তো গুহার ভিতর যে বসেছিল, যে দানবীর এই যে দানবীটা ছিল, মনস্টারটা ছিল, এই মনস্টারের উপরের অংশটা ছিল কিরকম? নারীর দেহ, আর নিম্নাঙ্গ বা নিচের অংশটা ছিল পুরো সাপ। বড়ই ভীতিকর সেই দৃশ্য। ওকে, জি ভাইয়া। বড়ই ভীতিকর ছিল এই দৃশ্যটা। হঠাৎ করে এই মনস্টার গুহার নোংরা মাটিতে শুয়েছিল, মানে সেই সময় মূলত নোংরা মাটিতে শুয়েছিল। বিশাল লেজটা তার সরানো ছিল পুরো সম্পূর্ণ গুহা জুড়ে। নাইট দেখলো দানবীয় শরীরে অনেকটা ক্ষত। নাইট বুঝতে পারলো অনেক যুদ্ধের চিহ্ন শরীরে রয়েছে এই মনস্টারের। হাজার হাজার ছানাপোনা একবার বের হচ্ছে তার মুখ হতে, আবার ঢুকে যাচ্ছে তার মুখ গহ্বরে। এই রেড ক্রস নাইট মোটেই ভয় পেল না। এই দানবীকে প্রচন্ড শক্তি নিয়ে আক্রমণ করলো সে। শেষে কিন্তু এই যুদ্ধ শেষে কিন্তু জয়ী হলো নাইট এই মনস্টারকে হত্যা করে। তো এই হত্যার সময় যখন এই মনস্টারকে হত্যা করা হয়, এই মনস্টার কিন্তু আঘাতে কি করে? গলাধকরণ করে। মানে আচ্ছা, বমি করে দেয়। গলাধকরণ যেটা বলে ওটা মনে হয় মানে ভিতরে, পেটের ভিতরে নিয়ে যাওয়া, এটা উগলিয়ে দেয়, উগলে দেওয়া বলে, বা বমি করে ফেলে। সেই বমির মধ্যে কি কি ছিল? ব্যাঙ, নানান রকমের পাখি, নানান রকমের কাগজ, পুস্তিকা, পত্রিকা, এইসব জিনিস ছিল। এখন যখন হচ্ছে যে তাকে একেবারে মেরে ফেলে বা তার গলা কেটে ফেলে, যখন রক্তগুলো বের হচ্ছিল, তার সেই সন্তানগুলোই মূলত কিন্তু সেখানে তার রক্ত পান করা শুরু করে।
খাবার পেয়ে এত বেশি রক্ত বা এত খাবার তারা গ্রহণ করে তাদের পেট ফেটে যায়, পেট ফেটে সব বাচ্চাগুলোই সেখানে মারা যায়। এবার তারা আবার যাত্রা শুরু করলো। এবার আর কোনো গোলক ধাঁধা নয়, পথ পেয়ে গেল তারা সামনে এগিয়ে যাওয়ার। পথ চলতে চলতে তারা পৌঁছালো এসে এক সমতল ক্ষেত্রে, মনোরম সবুজ বাগিচা ঘেরা এক স্থান। সেখানে তারা সাক্ষাৎ পেল এক সাধু মানুষের, যে সদা ঈশ্বরের আরাধনায় মগ্ন ছিল। সেখানে সেই সাধুর সাথে গল্পের মধ্যে সেই সাধু তাদেরকে প্রস্তাব দেয় তার বাসাতে রাত কাটানোর জন্য। বলে যে এই জায়গাটা খুব একটা ভালো না, আমার বাসাতেই রাতটা কাটিয়ে সকালে তোমরা চলে যেও। সাধু আসলে ছিল একজন জাদুকর, ম্যাজিশিয়ান। এই সাধুটার নাম কি ছিল? আর্কিমেগো। তো মূলত হচ্ছে যখন সাক্ষাৎ পেল এক সাধুর, ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকতো, তার আবাসে রাত কাটানোর প্রস্তুতি নিল তারা। সাধু আসলে একজন জাদুকর, বা তার নাম ছিল আর্কিমেগো। সে মূলত কি করে, রাতের অন্ধকারে প্রেতাত্মাদের কাজে লাগাতো সে। দানবীয়র সাথে যুদ্ধে ক্লান্ত নাইট ঘুমিয়ে পড়লেন গভীর নিদ্রায়। তার ঘুমের মাঝে বৃদ্ধ আর্কিমেগো জাদুকর দুইটা স্পিরিট বা প্রেতাত্মার সহায়তায় লেডি উনার ছদ্মবেশ নিয়ে এলো নাইটের স্বপ্নে, আর একজনকে পাঠালো ঘুম নিয়ে আসতে। কার কাছে? মরফিউসের কাছে। মরফিউসের কাছ থেকে আসার পর সেই ঘুম আর স্বপ্ন দুটোই একসাথে প্রয়োগ করলো নাইটের উপর। ওকে, জি ভাইয়া। এবার লেডি উনার যে হচ্ছে যে প্রেতাত্মাটা, যে আত্মাটা লেডি উনার রূপ নিয়েছিল, লেডি উনাকে পাঠালো নাইটের স্বপ্নে। উনা এসে প্রেম নিবেদন করলো নাইটের কাছে, তার কাছে কিস প্রার্থনা করলো, চুম্বন করার চেষ্টা করেছিল। আসলে এই সবই ছিল সেই আর্কিমেগোর জাদুকরের কীর্তি। কিন্তু নাইট নিজেকে অত্যন্ত সতর্কতার সাথে আটকে রাখলেন, কামনা বাসনা থেকে দূরে থাকেন। নানা প্রলোভনেও নাইটকে যখন বাগে আনা গেল না, তখন সেই প্রেতাত্মা সরে গেল সেখান থেকে। উনার রূপ ধরে নানা লীলালস্য প্রদর্শন করতে গেলে নাইট ওনাকে সসম্মানে তাকে পাঠালেন বিশ্রাম নিতে, যে আপনার মাথা নষ্ট হয়েছে, আপনি এখান থেকে চলে যান, রুম থেকে চলে যান। আসলে উনার কাছ থেকে নাইট নিজেকে নিরাপত্তার বলয়ে রাখে সব সময়। এই জায়গায় কিন্তু আমাদের এই ফেরি কুইনটা কিন্তু শেষ হয়ে যায়। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তো আমরা যখন প্রশ্নগুলো পড়বো, এখানে আরো বেশ কিছু গল্প আমরা কিন্তু জানবো। যেমন আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য অ্যালগোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য ফাইট বিটুইন দ্য মনস্টার অফ ইরোর এন্ড দ্য রেড ক্রস নাইট। আগে প্রশ্নটা বুঝবো কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যালগোরিক্যাল সিগনিফিকেন্স। তাহলে আমাদের এই অ্যালগোরিক্যাল জিনিসটা কি, এটা সম্পর্কে আগে ধারণা নিয়ে আসতে হবে। নিউ থার্ড ইয়ার আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। অ্যালগোরিক্যাল ব্যাপারটা কি বলেন? রূপক। রূপক। রূপক এটা ধর্মী। কিভাবে ব্যবহার করা হয়? মানে পূর্বে ইম্পর্টেন্ট কোন একটা হিস্টোরি বা অনেক ইম্পর্টেন্ট একটা থিম, যেটা কিনা এখন অন্য কোনো নাম দিয়ে বা অন্য কোনো ধারাতে এটা প্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে মূলত ওই হিস্টোরিটাকেই বা ওই ইভেন্টটাকেই। আচ্ছা, গুড। আর কেউ? ভাইয়া বাস্তব জিনিসকে গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা। বাস্তব কোনো কিছুকে গল্পের দ্বারা ফুটিয়ে তোলা। জি, ব্যাপারটা এরকমই। আপনি কল্পনায় একটা গল্প তৈরি করতেছেন, যে গল্পটা বাস্তবে আছে, অর্থাৎ বাস্তব স্টোরিটাকে আপনি হচ্ছে একটা কল্পনায় গল্পের কিছু ক্যারেক্টার দিয়ে সেটাকে রূপদান করার চেষ্টা করতেছেন, কোনো একটা সত্য ঘটনাকে কাল্পনিকভাবে উপস্থাপন করা। তো এখন এই অ্যালগোরিক্যাল তাৎপর্য কথা বলতেছে কোন জায়গাটার, অফ দ্য ফাইট বিটুইন দ্য মনস্টার অফ ইরোর অ্যান্ড দ্য রেড ক্রস নাইট।
রেড ক্রস নাইট আর মনস্টার অফ ইরোরের যে যুদ্ধটা হচ্ছিল সেই জায়গার অ্যালগোরিক্যাল তাৎপর্যটা কি ছিল, সেই জায়গার মূল ঘটনাটা কি ছিল, কোন ঘটনাটাকে বোঝানো হচ্ছে? প্রশ্ন বুঝেছেন? ভাই একটা জি আবার ভাইয়া। বলেন। মনস্টার অফ ইরোর আর রেড ক্রস নাইটের মধ্যে যে যুদ্ধটা হচ্ছিল সেই যুদ্ধটা বাস্তবিক অর্থে কোন ঘটনা বা কোন সময়টাকে নির্দেশ করতেছে, সেইটাই হচ্ছে অ্যালগোরিক্যাল সিগনিফিকেন্স। ক্লিয়ার? জি ভাইয়া। মিউট করেন সবাই। নেক্সট উত্তরটা এখন খেয়াল করি যদি প্রশ্ন বুঝে থাকি। এডমান্ড স্পেন্সার দ্য ফেরি কুইন ইজ এ হাইলি অ্যালগোরিক্যাল পোয়েম হোয়ার, যেখানে এভরি ক্যারেক্টার এন্ড ইভেন্ট হ্যাভ আ ডিপার মিনিং, প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা চরিত্রের একটা গভীর অর্থ আছে। দ্য ব্যাটেল বিটুইন দ্য রেড ক্রস নাইট এন্ড দ্য মনস্টার অফ ইরোর in book 1 canto 1 is not just a physical fight but a symbolic struggle between truth and falsehood, virtue and sin, Protestantism and Catholicism। যে ব্যাপারটা বলা হচ্ছে যে এই যে তাদের দুইজনের মধ্যে রেড ক্রস নাইট আর মনস্টার অফ ইরোর, এদের দুইজনের মধ্যে যে যুদ্ধ বা ব্যাটেলটা এই বুক 1 ক্যান্টো 1 এর, এটা শুধুমাত্র একটা শারীরিক একটা যুদ্ধ নয়, আমরা যে যুদ্ধ দেখতে পাই সেই যুদ্ধটা নয়। বলেন। বুক ওয়ান ক্যান্টো ওয়ান বলতে একই জিনিস বোঝায় না? না, যেমন হচ্ছে যে একটা বইয়ের মধ্যে অনেকগুলো পার্ট থাকতে পারে, যেমন একটা বইয়ে অনেকগুলো অধ্যায় থাকে, একটা অধ্যায়ে অনেকগুলো টপিক থাকে, সেই রকমই একটা এপিকের মধ্যে অনেকগুলো বুক থাকে আর এক একটা বুকে অনেকগুলো ক্যান্টো থাকে। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। দেন এখানে শুধুমাত্র ফিজিক্যাল ফাইটটাই না, এখানে আমাদের একটা সিম্বলিক স্ট্রাগল আছে, একটা প্রতীকী সংগ্রাম দেখানো হয়েছে। কিসের মধ্যে? সত্য এবং মিথ্যার মধ্যে, গুণ এবং পাপের মধ্যে, প্রোটেস্টানিজম এবং ক্যাথলিকদের মধ্যে। ক্লিয়ার? জি ভাইয়া। The poem present moral, religious and political themes, making it a rich and meaningful work. এখানে কি উপস্থাপন করা হয়েছে? নৈতিক, ধর্মীয়, রাজনৈতিক বিষয়বস্তু, যা মূলত এই কাজটাকে, এই কবিতাটাকে অনেকটা সমৃদ্ধ এবং অর্থপূর্ণ করে তুলেছে। তাহলে মোরাল এলিগরিটা কি? শর্ট কোশ্চেনের জন্য মাঝে মাঝে আসে। ইন দ্য পোয়েম দ্য রেড ক্রস নাইট স্ট্যান্ডস ফর হোলিনেস। রেড ক্রস নাইট কিসের প্রতিনিধিত্ব করে? হোলিনেস, হোলিনেস। মানে যেখানে লেডিউনা, যে কারণে লেডিউনা রিপ্রেজেন্ট ট্রুথ, তাহলে লেডিউনা কি রিপ্রেজেন্ট করতেছে? সত্য, ট্রুথ। দে ট্রাভেল টুগেদার, তারা একসাথে চলতেছিল। বিকজ হোলিনেস এন্ড ট্রুথ মাস্ট অলওয়েজ ওয়ার্ক সাইড বাই সাইড, অর্থাৎ হোলিনেস ছাড়া ট্রুথ চলতে পারে না, ট্রুথ ছাড়া হোলিনেস চলতে পারে না। তাদের দুইজনকে একসাথে সবসময় সাইড বাই সাইড, পাশাপাশি তাদেরকে চলতে হবে। দেয়ার গোল, তাদের লক্ষ্য, ইজ টু রিচ লেডিউনাস কিংডম where the knight must fight a dragon which represent the devil। বলা হচ্ছে তাদের লক্ষ্যটা কোথায় ছিল? লেডিউনা রাজ্যে পৌঁছানো। রিচ মানে উপস্থিত হওয়া বা পৌঁছানো। where, যেখানে the knight must fight a dragon, একটা ড্রাগনের সাথে যুদ্ধ করবে। which, যে কারণে রিপ্রেজেন্ট দ্য ডেভিল, অর্থাৎ এই ড্রাগনটাকে ডেভিল হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। This means that holiness is needed to defeat evil and bring spiritual freedom। অর্থাৎ এর অর্থটা হচ্ছে এই যে হোলিনেস, পবিত্রতা, এর কি প্রয়োজন? শয়তানকে পরাজয় করা প্রয়োজন। এবং কি নিয়ে আসা তার দরকার? ব্রিং, কি নিয়ে আসে? স্পিরিচুয়াল ফ্রিডম। ক্লিয়ার? এইভাবে যদি আপনারা বাসায় কেউ পড়াশোনা করেন তাহলে তো একটা প্রশ্ন একটু সময় লাগলেও ভুলবেন না।
না আপনারা তো এইভাবে পড়েন না, আপনারা কিভাবে পড়েন? ইন দ্য পোয়েম দ্য রেড ক্রস নাইট স্ট্যান্ড ফর হোলিনেস, ইন দ্য পোয়েম দ্য রেড ক্রস নাইট স্ট্যান্ডস ফর হোলিনেস, ইন দ্য পোয়েম দ্য রেড ক্রস নাইট স্ট্যান্ডস ফর হোলিনেস, while Lady Una represent truth, while Lady Una represent truth, they travel together because holiness and truth ভাইয়া গাছের must পাতা always সবুজ। work side by side. In the poem the red cross knight stand for holiness, এদিকে কি বললেন ওইদিকে কি বললেন নিজেও জানেন না, এভাবে পড়েন না? গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। কি এইভাবে পড়াশোনাটা করেন তো নাকি? হাই স্কুলে ইন্টারেক্টিভ এভাবেই পড়তাম। হাই স্কুলে না, এখনো পড়েন? হ্যাঁ, এইভাবে যখন পড়তাম তখন ঠিকই ভালোই করতাম, এখন তো পড়িই না। না, এখনো যারা টুকটাক পড়াশোনা করেন এখনো বুঝে বুঝে আপনারা পড়েন না, এটা একটা সমস্যা, বুঝতে পারছেন? যদি বুঝে বুঝে কেউ পড়ে যে ইন দ্য পোয়েম এই কবিতাটাতে দ্য রেড ক্রস নাইট স্ট্যান্ড ফর হোলিনেস, আচ্ছা রেড ক্রস নাইটকে এখানে হোলিনেসের প্রতীক ব্যবহার করা হয়েছে, ওকে, আপনি পরীক্ষা রুমে যান, পরীক্ষায় যদি প্রশ্ন আসে হ্যাঁ আপনি লিখবেন আপনি তো জানেন যে রেড ক্রস নাইটকে হোলিনেস বলা হয়েছে, তাহলে এই কবিতার মধ্যে ইন দ্য পোয়েম দ্য রেড ক্রস নাইট স্ট্যান্ডস ফর হোলিনেস এন্ড দ্য লেডি উনা স্ট্যান্ডস ফর ট্রুথ, আমাকে রিপ্রেজেন্টই লিখতে হবে তা তো না, বা স্ট্যান্ডই লিখতে হবে তা তো না, আপনি লিখেন লেডি উনা রিপ্রেজেন্ট ট্রুথ অথবা দ্য রেড ক্রস নাইট রিপ্রেজেন্ট হোলিনেস, যা আছে তাই লিখতে হবে তা তো কথা না, কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এরপর দ্য মনস্টার অফ ইরোর, এই যে মনস্টারটা ইজ দ্য ফার্স্ট এনিমি অফ দ্য নাইট ফেস, যখন রেড ক্রস নাইটে আর লেডি উনার যাত্রাটা শুরু হলো তাদের প্রথম এনিমি বা শত্রুটাকে ছিল মনস্টার অফ ইরোর। দ্য মনস্টার লিভস ইন ডার্কনেস, এই মনস্টারটা কোথায় থাকতো? অন্ধকারে, অন্ধকার গুহায়। অন্ধকার গুহায়, হ্যাঁ বলতে পারেন দ্য মনস্টার লিভস ইন ডার্কেস্ট কেভ বা হচ্ছে ওয়াইল্ড কেভ, হুইচ শোজ দ্যাট, এখানে কি দেখাচ্ছে? এই যে ডার্কনেস অন্ধকারে থাকে এটা কি দেখায়? ফলসহুড গ্রোস ইন ইগনোরেন্স, ফলসহুড বলতে মিথ্যা। তাহলে এই জায়গায় আমরা কি বুঝতে পারতেছি? ফলসহুড গ্রোস, মিথ্যাটা কোথায় বেড়ে ওঠে? কিসের মাধ্যমে? অবহেলায়। ইগনোরেন্স, অবহেলার কারণে, বা যে জায়গাগুলোতে কেউ যায় না সচরাচর সেই জায়গাগুলোতেই এই খারাপ জিনিসগুলোর বসবাস শুরু হয়। শি হ্যাজ আ ওমেন্স ফেস বাট আ স্নেকস বডি, শোয়িং দ্যাট ইরোর ক্যান সিম অ্যাট্রাকটিভ বাট ইজ অ্যাকচুয়ালি ডেঞ্জারাস। একটা অদ্ভুত ব্যাপার না, অর্ধেকটা সাপ অর্ধেকটা মানুষ, অ্যাট্রাকটিভ দেখতেই তো অন্যরকম, কিন্তু সে আসলে ভয়ঙ্কর। When the night enters the cave, যখন এই আমাদের রেড ক্রস নাইট কেভের মধ্যে প্রবেশ করে উনা তাকে কি করেছিল? ওয়ার্নস হিম, তাকে সতর্ক করেছিল। বি ওয়েল অ্যাওয়ার কুইট দেন দ্যাট লেডি মিডল লিস্ট সাডেন মিসচিফ ইয়ে টু রাশ প্রুভক, অনেক আর্কাইভ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এখানে, এই জন্য অনেক ওয়ার্ড দেখবেন যে বানানগুলো অন্যরকম। তো দিস মিনস, এর অর্থটা কি? দিস মিনস দ্যাট ট্রুথ মানে উনা ওয়ার্নস হোলিনেস, অর্থাৎ নাইটকে, উনা নাইটকে ওয়ার্নস বা সতর্ক করতেছে, বা ট্রুথ হোলিনেসকে সতর্ক করতেছে টু বি কেয়ারফুল, তোমার সচেতন হওয়া উচিত। হোয়াইল ফাইটিং ডিসিপশন, ডিসিপশন মানে কি? অভিশাপ। প্রতারণা। এখন কোনটা হবে বলেন, প্রতারণা না অভিশাপ? প্রতারণা। প্রতারণা, অর্থাৎ তোমার সতর্ক হওয়া উচিত যে এরা এই এই যে আমরা গোলকধাঁধায় পড়েছি বা এই যে সমস্যায় পড়েছি এই জায়গাগুলোতে প্রতারণা হতে পারে আমাদের সাথে। তুমি তো কেঁপে যাচ্ছ সাধারণভাবে, কিন্তু এখানে এমন কিছু থাকতে পারে যা তোমার সাথে প্রতারণা করতেছে। দ্য নাইট স্ট্রাগলস টু ডিফিট দ্য মনস্টার, নাইট কি করলো? সংগ্রাম করে এই মনস্টারটাকে পরাজিত করলো। শোয়িং দ্যাট, এটা কি শো করতেছে? ফাইটিং ফলসহুড ইজ নট ইজি,
মিথ্যার সাথে যুদ্ধ করা সহজ নয়। However, in the end, holiness and truth defeat error, proving proving that truth always wins over lies. কি বললো? সর্বশেষে হোলিনেস এবং ট্রুথ ইররকে পরাজিত করলো এবং প্রমাণ হলো যে সত্য সব সময় কি হয়? জয়ী হয়। জয়ী হয়, জয়লাভ, মিথ্যার উপর। মিথ্যার উপর জয়লাভ করে। Another important character is Archimago, who represent hypocrisy. এখন দেখেন এইটুকু জিনিস কেন এখানে দেওয়া বলেন? আমাদের প্রশ্নটা হচ্ছে মনস্টার অফ ইরোর আর আমাদের রেড ক্রস নাইটের যুদ্ধের অ্যালগোরিক্যাল সিগনিফিকেন্স। তাহলে কেন আমি আর্কিমেগোর কথা এখানে বলবো? অবশ্যই বলবো না, সাধারণ কমন সেন্স না? এখন যদি এখন কেউ বলে যে ভাইয়া আপনি এটা কেন এখানে দিছেন, যদি যারা ক্লাস করে না তারা কি বলবে? এটা তো এখানে ভুল, এটা তো হবে না, কিন্তু কেন দিয়েছি সেটার উত্তর তো তারা জানে না। আমরা এই কথাটা কিন্তু শুরুতেই বলি যখন বই প্রকাশ করা হয় যে আমাদের বইটা হচ্ছে পেইড বেসের স্টুডেন্টের জন্য। অতিরিক্ত বই থাকে, সেই বইগুলো চাইলে আপনারা বাইরে কেউ নিতে পারেন, হেল্প হবে। এখন এই ব্যাপারটা কেন দেওয়া হয়? যখন আপনাকে এই প্রশ্নটা পরিবর্তন করে দেওয়া হবে যে দ্য ফেরি কুইন এজ আ ডিসকাস দ্য ফেরি কুইন এজ আ অ্যালগোরিক্যাল পয়েন্ট, তখন আপনি এই মোরাল অ্যালগোরিতে এই পয়েন্টটা বা এই কথাগুলো অ্যাড করবেন। কথা ক্লিয়ার? জি ভাইয়া। আরেকটা ব্যাপারে অ্যাড করবেন, যদি আপনি ব্রড থেকে শর্ট লিখতে চান, অনেক সময় মোরাল এবং রিলিজিয়াস অ্যালগোরি নিয়ে শর্ট আসে, তখন আপনি দেখবেন যে কোন কথাটার কথা বলছে। যদি আপনাকে উল্লেখ করে দেয় মনস্টার অফ ইরোর আর রেড ক্রস নাইটের যুদ্ধের কথা, তাহলে আপনি কখনোই এখানে আর্কিমেগোর কথা বলবেন না। আর যদি আমাদের পুরো এপিকটার কথা বলা হয় দ্য ফেরি কুইন, তাহলে আমরা অবশ্যই এটা উল্লেখ করতে পারি। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এখন এই সব দেখে যদি বলে হ্যাঁ এনাদের সাধারণ জ্ঞানটুকু নাই, এরা চ্যাট জিপিটির ব্যবহার করে হচ্ছে বই লিখে। একটা বই লেখা যে কত কষ্ট, আমরা কত চাইলে তো আমরা সেই 2020-22 সালে বই বাইর করতে পারতাম অন্যদের মতো, কেন করিনি? আমি কি আজকে থেকে ক্লাস নিচ্ছি? 2017 সাল থেকে অনলাইনে, এতদিনেও কি পারি নাই? কেন আমাদের এই 24 সালে 25 সালে এসে বই বের করতে হলো? আমরা আগে নিজেদের যোগ্যতা যাচাই করেছি যে কতটুকু করতে পারি, তারপরে কিন্তু এই জায়গায় এসেছি। এখনো বই হিসেবে বাইরে পাবলিশ করার মতো সামর্থ্য অর্জন করতে পারি নাই বলে আমরা এখনো লাইব্রেরি গুলোতে বই দেই না। বুঝতে পারছেন? বুঝাতে পারছি আপনাদের? যখন জি ভাইয়া। লাইব্রেরিতে বই পাবেন তখন বুঝে নিবেন যে আমাদের মধ্যে সেই বিশ্বাসটা এসেছে যে এটাকে বই হিসেবে বাইরে দেওয়া যায়। আচ্ছা, এটাও একটু পড়ে রাখেন। Another important character is Archimago, who represent hypocrisy and deception. তাহলে আর্কিমেগো আমাদের কি রিপ্রেজেন্ট করতেছে? আপনি চাইলে বলতে পারেন হিপোক্রেসি এন্ড ডিসিপশন, অথবা আর কি বলা যায় বলেন? ইভিল পারসন বা ডেভিল, ইভিল পারসন অর ডেভিল বলা যায়। তো আপনি যদি এখানে হিপোক্রেসি এন্ড ডিসিপশন বলেন, তাহলে পরে এটা বলতে পারেন হি লুকস লাইক আ হোলি ম্যান, সে একজন পবিত্র মানুষের মতো ছিল, বাট ইজ অ্যাকচুয়ালি ইভিল। হি ট্রাইস টু ট্রিক দ্য নাইট এন্ড লেডি উনা, শোয়িং দ্যাট হিপোক্রেসি ক্যান মিসলিড দ্য হার্ম পিপল। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটা পড়ার পর আমাদের এখন বুঝতে হবে যে এখানে মোরাল অ্যালগোরি বা মোরাল জিনিসটা কিভাবে ফুটে উঠলো। মোরাল মানে কি? নৈতিক। নৈতিক। তাহলে এই যে জাস্ট রিপ্রেজেন্টের কথাগুলো বলা হয়েছে, কে কি স্ট্যান্ড করতেছে, কে কি সিম্বলাইজ করতেছে,
এটা নৈতিকভাবে কে কেমন ছিল, কিভাবে ট্রুথ হোলিনেসকে হেল্প করতেছে, হোলিনেস কার বিরুদ্ধে যুদ্ধ করতেছিল, ফলসুডের বিরুদ্ধে। এই জন্য বলা হয়েছে, এটা প্রমাণ করা হয় যে সত্য সব সময় কি করে, মিথ্যার উপর জয়লাভ করে। এবার আসেন রিলিজিয়াস অ্যালেগরিতে, রিলিজিয়াস ব্যাপারটাতে। The fight between the Red Cross Knight and the monster of Error also shows the religious struggle in Spencer's time. Spencer supported the Protestant Church of England. গল্পটা পড়ার সময় যখন বিস্তারিত পড়েছিলাম, বলেছিলাম যে স্পেন্সার কাদেরকে সাপোর্ট করত? জি ভাইয়া, প্রোটেস্ট্যান্টদেরকে। প্রোটেস্ট্যান্টদেরকে। সেই কথাটাই বলা হচ্ছে যে আমাদের Spencer supported the Protestant Church of England. The Red Cross Knight represent true Protestant faith, pure and strong. The Monster of Error and Archimago stand for Catholic Church. অপরদিকে Monster of Error and Archimago stand for Catholic Church, which Spencer thought was full of lies and false teaching. The monster has many false children, meaning wrong ideas and beliefs spread everywhere. চারদিকে ক্যাথলিকরা যেভাবে মিথ্যাচার ছড়িয়ে দিয়েছিল, সেই ব্যাপারটাকে অনেকগুলো সন্তানের দ্বারা বুঝিয়েছে। দ্য মনস্টার হ্যাজ মেনি ফলস চিলড্রেন, মিনিং রং আইডিয়াস। অনেকগুলো সন্তানের অর্থটা কি, অনেকগুলো ভুল ধারণা এবং ভুল বিশ্বাস, স্পেয়ার্ড এভরিওয়্যার, সর্বত্র ছড়িয়ে আছে। অপরদিকে আর্কিমেগো প্রিটেন্ডস টু বি হোলি বাট ইজ রিয়েলি এভিল। লেডিউনা হু স্ট্যান্ডস ফর ট্রুথ ওয়ার্নস দ্য নাইট টু বি কেয়ারফুল। দেখেন, একই কোটেশন উপরে এবং নিচে আছে। আপনি চাইলে এই জায়গায় ব্যবহার করতে পারেন, এই জায়গায় এই কোটেশনটা সুইটেবল, আপনি এখানে কোটেশন না দিলেও চলবে। জাস্ট আপনি এখানে কোটেশন হিসেবে ব্যবহার না করে আপনি এখানে বলে দিতে পারেন যে ওয়ার্নস দ্য নাইট টু বি কেয়ারফুল, ফুল স্টপ দিবেন, তারপরে দিতে পারেন দ্য নাইট মাস্ট বি কেয়ারফুল এন্ড ওয়াইজ হোয়েন ফাইটিং ফলস রিলিজিয়ন। এই নাইট কি করেছিল? মিথ্যা ধর্মের সাথে যুদ্ধ করেছিল। সে অনেকটা কেয়ারফুল ছিল এবং ওয়াইজ ছিল যখন সে ফাইটিং ফলস রিলিজিয়ন, মিথ্যা যে ধর্মের প্রচার বা মিথ্যা যে ধর্মটা প্রচারিত হচ্ছে সেটার বিরুদ্ধে সে যুদ্ধ করেছিল। দ্য পোয়েম টিচেস দ্যাট অনলি ট্রু ফেথ এন্ড ট্রু ক্যান প্রোটেক্ট পিপল ফ্রম লাইস এন্ড ইভিল। যদি এই কোটেশনটা এখানে ব্যবহারও করেন কোনো সমস্যা নেই, কারণ আপনি অন্য একটা পয়েন্টে একই জিনিস অন্যভাবে আলোচনা করেছেন। ট্রু ফেথ এন্ড ট্রুথ ক্যান প্রোটেক্ট পিপল ফ্রম লাইস এন্ড ইভিল। বলা হচ্ছে এই কবিতাটা আমাদের শিক্ষা দেয় যে শুধুমাত্র সত্যিকারের বিশ্বাস এবং সত্য এটা কি করে, আমাদের সাধারণ মানুষকে প্রোটেক্ট করে, রক্ষা করে। কোথা থেকে? ফ্রম লাইস এন্ড ইভিল, মিথ্যা এবং খারাপ কিছুর থেকে। দ্য ব্যাটেল শোজ দ্য ইম্পর্টেন্স অফ স্টেইং লয়াল টু দ্য রাইট বিলিফস। এই যে যুদ্ধটা আমাদের কি দেখায়? সত্যিকারের বিশ্বাস, ন্যায়, যেটাতে আপনি বিশ্বাস রাখতে পারেন সব সময়, সেটার উপর একটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্য আপনাকে দেখায়। অর্থাৎ এখানে রিলিজিয়াস অ্যালেগরিতে এই দুইটা যুদ্ধের দ্বারা, সরি, এই রেড ক্রস নাইট আর মনস্টার অফ ইরোরের যে যুদ্ধটা, এই তাৎপর্যতে আমরা রিলিজিয়াসলি ভাবে চিন্তা করলে এখানে আমরা ক্যাথলিক চার্চ এবং আমাদের প্রোটেস্ট্যান্ট চার্চের একটা বিরোধিতা দেখতে পাই। পাশাপাশি আমরা মিথ্যা কিছু শিক্ষার, ক্যাথলিকরা যে হচ্ছে মিথ্যা কিছু শিক্ষা প্রচার করে, তারপর হচ্ছে যে মনস্টার ইরোরের যে সন্তানরা রং আইডিয়া এবং রং বিলিফ গুলোকে প্রচার করে, এই ব্যাপারগুলোর তাৎপর্যটাই দেখানো হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? বলেন। জি না ভাইয়া। আচ্ছা, এরপর পলিটিক্যাল অ্যালেগরি। The fight also talks about England's political problem in the 16th century. এলিজাবেথান এজে ইংল্যান্ডে যে পলিটিক্যাল বা রাজনৈতিক সমস্যাগুলো ছিল সে বিষয়ে কথা বলতেছে এই ফাইটটা। ইংল্যান্ড ওয়াজ ফাইটিং এগেইনস্ট পাওয়ারফুল ক্যাথলিক কান্ট্রিজ লাইক স্পেন, ফ্রান্স, এদের মতো ক্যাথলিক কান্ট্রিগুলোর বিরুদ্ধে ইংল্যান্ড লড়াই করতেছিল। দ্য রেড ক্রস নাইট স্ট্যান্ডস ফর প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ড, ব্রেভ এন্ড ফেইথফুল পিপল বা মেন। The monster of Error symbolizes the dangerous and lies from Catholic enemies.
The monster snake-like body and the false book she spits out represent wrong teaching and propaganda mean to harm England. মিউট করেন। তো যে জিনিসটা বলা হচ্ছে যে দ্য মনস্টার স্নেক লাইক বডি, সাপের মতো যে তার শরীরটা, এবং এই যে মিথ্যা বইগুলো তার কাছ থেকে যে বের হলো, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে রং শিক্ষা দেওয়া এবং কিছু প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা মানে কি? গুজব। মিন টু হার্মফুল ইংল্যান্ড, যেটা ইংল্যান্ডের ক্ষতি করতে পারে। লেডি উনা রিপ্রেজেন্ট কুইন এই যে এখানে একটু ভুল আছে, লেডি উনা রিপ্রেজেন্ট কুইন এলিজাবেথ হবে না, এখানে ভুল আছে। তাহলে কি হবে? ট্রুথ। লেডি উনা ট্রুথ। রিপ্রেজেন্ট ট্রুথ হু ওয়াইলসলি লিড ইংল্যান্ড। না, এখানে এই জায়গায় লেডি উনা হবে না, এই জায়গায় হচ্ছে আপনারা এটা ঠিক করে নেন বইয়ে। এই জায়গায় গ্লোরিয়ানা হবে না? কুইন গ্লোরিয়ানা। কুইন গ্লোরিয়ানা রিপ্রেজেন্ট কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট হু ওয়াইলসলি লিড ইংল্যান্ড থ্রু দিস ডেঞ্জার। এই বিপদ থেকে আমাদের এই কুইন গ্লোরিয়ানা বা কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট বুদ্ধির সাথে কিন্তু লিড করে এই সমস্যাতে। বুঝতে পারছেন? The poem shows how England can win through faith and courage. Spencer writes, "Yet armed with faith and strong with godly might, he broadly forward did her fearless feeling." This means England's true power comes from its faith in God and its courage to fight. The poem encourages people to stay united and to strong to protect their religion and country. অর্থাৎ এই কবিতাটা মানুষকে জোর প্রদান করতেছে, শক্তি দিচ্ছে, এনকারেজ করতেছে যে সবাই একত্রিত হন এবং দৃঢ় থাকেন, ধর্ম এবং দেশকে রক্ষা করেন। ক্লিয়ার হয়েছে প্রশ্ন? জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে একটা কনক্লুশন দেওয়া আছে। ইন কনক্লুশন, দ্য ফাইট বিটুইন দ্য রেড ক্রস নাইট এন্ড দ্য মনস্টার অফ ইরোর ইজ আ সিম্বল অফ দ্য ব্যাটেল বিটুইন গুড অ্যান্ড এভিল। দ্য রেড ক্রস নাইট রিপ্রেজেন্ট ট্রু ফেইথ অ্যান্ড হোলিনেস, while the monster of Iror stand for lies, false beliefs, and evil. The poem teaches us that truth and faith must work together to fight against wrong things and deception. অথবা বলতে পারেন ট্রুথ এবং হোলিনেস, এই ফেইথের জায়গায় হোলিনেস ব্যবহার করতে পারেন, must work together to fight against wrong things and deception. This fight also reflects the religious conflict during Spencer's time, especially between the Protestant Church and the Catholic Church. It shows how England needed faith and courage to stay safe from its enemies. Lady Una, who guides the knight, is like Queen Elizabeth I, leading her country wisely. The story is not just about a battle, but also gives us lesson about being brave, having strong faith, and always choosing truth over lies. Clear is it? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমাদের যে প্রশ্নটা আছে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য ফেরি কুইন বুক 1 ইজ ব্লেন্ডেড উইথ এপিক এন্ড রোমান্টিক কোয়ালিটিস। আমরা এখানে রোমান্টিক কিছু জিনিসপত্র দেখতে পাই, এপিকের কোয়ালিটি গুলো দেখতে পাই। তো ফেরি কুইনে এডমান্ড স্পেন্সার কিভাবে এই দুইটা বিষয়কে একসাথে ব্লেন্ড করলো, মিশ্রণ করলো? দ্য ফেরি কুইন ইজ ফেমাস লং পোয়েম রিটেন বাই এডমান্ড স্পেন্সার ইন দ্য লেট 15th, অর্থাৎ 1500 সালের শেষের দিকে তিনি। তাহলে এটা কবে লিখেছিল? ফেরি কুইন কবে লেখা হয় বা কবে পাবলিশড হয়? 1590 সালে। 1590। এখন রিটেন টাইমটা কি নির্দিষ্ট করে আমরা কোথাও পেয়েছি? পাই নাই। এই জন্য বলা হচ্ছে রিটেন বাই এডমান্ড স্পেন্সার ইন দ্য লেট 15th এন্ড আপনারা চাইলে এখানে অতিরিক্ত ভাবে অ্যাড করতে পারেন, এন্ড পাবলিশড ফার্স্ট 3 বুকস ইন 1590 and last 3 books published in 1596. It is one of the greatest poems in English literature. The poem is very special because it mixes two important kinds of stories, epic and romantic. Epic poems are big stories about heroes who go on dangerous journeys and fight to save what is good. কোনটা ভালো? আর romantic poems tells exciting tales about knights, magic, love, and adventure. Spencer's poem combines these two styles to create a powerful and beautiful story.
In the book 1 of the Fairy Queen, the hero is the Red Cross Knight who represent holiness and truth, Christian faith. His journey is both a great adventure and a lesson about being good and brave. আমরা এই ব্যাপারগুলো কিন্তু দুইটাই কবিতার মধ্যে পাই। This epic will explain how Spencer blends the epic and romantic qualities to make book 1 rich and meaningful poem. আর যদি মন চায় এই লাইনটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারে, আর যদি লিখতে চান তাহলে এখানে দিস পোয়েম অথবা দিস এপিক পোয়েম এটা দিতে পারেন। ওকে, এসে না দেওয়ার দরকার নেই, কারণ এটা ডিসকাস করতে বলছে, তো এই জন্য ওই সময় হয়তো এসে চিন্তা করা হয়েছিল। তো পরে যেটা চিন্তা করা হয় যে এপিক বা এসে লেখার দরকার নেই, এপিক পোয়েম বা এপিক লিখতে পারেন। ওকে, জি ভাইয়া। আচ্ছা, নেক্সট এপিক কোয়ালিটি গুলো কি কি সেটা আমরা এখন দেখি। The Fairy Queen has many qualities of an epic poem. Epics are big, serious stories about heroes who fight great battles and go on important journeys. In book 1, the main hero is the Red Cross Knight. He is not just any knight. He stands for holiness or true Christian faith. His journey is like the quest for heroes from old stories. আপনারা যদি খেয়াল করেন, বিওল সেকেন্ড ইয়ারে পড়েছিলেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, সেই ঘটনার সাথে রেড ক্রস নাইটের ঘটনার মিল পাওয়া যায় না? যায়। তাহলে এটাই বলছে যে অনেক পুরাতন গল্পগুলো থেকে এই হিরোটার বৈশিষ্ট্যগুলোকে খুঁজে বের করা হয়েছে। সাসেস পোয়েম ইজ সাসেস এনিয়াস ইন দ্য এনেড, দ্য রেড ক্রস নাইট fights evil like a dragon to show the struggle between good and bad. The poem is written in a formal and grand style. Spencer uses a special rhyme pattern called the Spencerian stanza. This makes the poem sound noble and serious. The poem is also full of heroic action like battles and taste of bravery, just like classical epics. This makes the story feel big and important. Another important part of the epic style is that the poem teaches a lesson. Epic এর কাজটাই হচ্ছে মানুষদেরকে শিক্ষা দেওয়া। The story is an allegory, which means every character and event has a deeper meaning. The Red Cross Knight fight is not just a physical fight. It shows the fight to live a holy and good life. This moral teaching is a key part of epic poems. It shows that the poem is more than just a story. It wants to help people learn about virtue and faith. তাহলে এপিক কোয়ালিটি গুলো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে না? জি ভাইয়া। আবার অপর দিকে যদি খেয়াল করেন, at the same time book 1 also has many romantic qualities. Romantic poems are about knights, magic, love and adventure. They often tells stories of quest full of wonder and strange creature. Spencer includes this element too. For example, the story has magical things like the evil magician Archimago and the pure Lady Una. There are also dragons and enchanted crystal. These magical parts make the poem exciting and colorful. They belong to the world of romance, where strange and wonderful things happen. ব্যাপারটা হচ্ছে রোমান্টিক ব্যাপারটা আমরা হচ্ছে অন্যান্য বুক 1 এর যে ক্যান্টোগুলো আছে সেগুলো তো বেটার বুঝতে পারি। আমাদের জাস্ট হচ্ছে বুক 1টা দেখতেছি, তো অন্যান্য বুকগুলো যদি পড়তাম তাহলে রোমান্টিকটা আমরা ভালোভাবে বুঝতে পারতাম যে কিভাবে রোমান্টিক কোয়ালিটি গুলো এখানে আসছে। লেডি ওনার সাথে তার প্রেম বা হচ্ছে অন্যান্য যে প্রেমের ব্যাপারগুলো, এগুলো আমরা তখন দেখতে পেতাম। ওকে, বুঝেছেন? So the poem also shows the delicate struggle of the knights. The Red Cross Knight is not perfect. সে কিন্তু একেবারে নিখুঁত রোমান্টিক হিরো না। He feels fear, doubt, sometimes get lost. সে কিন্তু ভয় পেয়েছিল মাঝে মাঝে, সে কিন্তু সন্দেহের বসেছিল এবং মাঝে মাঝে সে কিন্তু হেরেও গিয়েছিল। So this focus on a hero's emotion is common in romantic stories. The poem shows how the knight grows as a person and learns from his mistake. সে তার ভুল থেকে শিখতেছিল। Also, the relationship between the Red Cross Knight and Una is important. Una represents truth and the true church. Their friendship or care for each other shows ideas of love and loyalty.
অর্থাৎ আমাদের এই যে লেডি উনা রেড ক্রস নাইটের যে সম্পর্কটা সেটার একটা ভালোবাসার দিকে যায় এবং লয়ালিটির দিকে থাকে। দিস আইডিয়াস আর কমন ইন রোমান্টিক স্টোরিজ অ্যাবাউট নাইটস এন্ড লেডিস। লাভ হেল্পস দ্য হিরো বি ব্রেভ এন্ড স্ট্রং। হাউ স্পেন্সার মিক্সেস এপিং এন্ড রোমান্স। তো এবার মিক্সেস করলো কিভাবে কিভাবে হাউ, তাহলে মিক্সেস এপিক এন্ড রোমান্স সেটা আমরা দেখি। Spencer is a clever poet because he mixes the serious and noble ideas of epic poetry with the magical and emotional parts of romance. খেয়াল করেন, তিনি কিছু গুরুত্বপূর্ণ মারাত্মক কিছু ব্যাপার আর কিছু মহৎ ধারণা এই দুইটা জিনিসকে এক জায়গায় করেছে এপিক কবিতাটাতে। পাশাপাশি তিনি এখানে আবেগগত কিছু অংশ এবং কিছু জাদুকরী ম্যাজিক্যাল অংশ একসাথে রেখে রোমান্স করেছে। That mix makes the fairy queen both meaningful and enjoyable. The epic parts give the story a strong message about right and wrong. They teach readers about faith. এখান থেকে পাঠকরা কি শিক্ষা নেবে? Faith, courage and the fight between good and evil. কোনটা ভালো, মানে ভালো আর খারাপের সাথে যে যুদ্ধ, এই জায়গাটা থেকে শিখবে। At the same time, একই সময়ে the romantic parts add beauty and excitement. আমাদের রোমান্টিক অংশটাতে সৌন্দর্য এবং উত্তেজনা কাজ করে। দে ব্রিং ইন ম্যাজিক, মিস্টেরি, লাভ, থ্রিলিং, অ্যাডভেঞ্চার। এইখানে আমরা মানে এই কবিতাটাতে তিনি কি কি নিয়ে এসেছে? কিছু জাদু ম্যাজিক নিয়ে এসেছে, কিছু অদ্ভুত কিছু মিস্টেরি ব্যাপার আছে, তারপর ভালোবাসা, থ্রিলিং, অ্যাডভেঞ্চার কিছু আছে, যাত্রাগুলো তাদের। স্পেন্সার ডাজ নট অনলি শো ব্যাটেলস উইথ সোর্স অ্যান্ড মনস্টার। তিনি শুধুমাত্র কিন্তু এখানে তলোয়ার বা হচ্ছে এই যে মনস্টার বা দানবী এদের সাথে কিন্তু যুদ্ধ দেখায় নাই। হি অলসো শোজ ইনার স্ট্রাগল, তাদের মনের অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো দেখিয়েছে। ফাইট ইনসাইড দ্য হার্ট এন্ড মাইন্ড, নিজের হৃদয়ে মনের মধ্যে একটা দ্বন্দ্বের কথা তিনি দেখিয়েছে। দেয়ার আর টু কাইন্ডস অফ ব্যাটেলস ইন দ্য পোয়েম, এনে দুই ধরনের যুদ্ধের কথা বলা হয়। ফার্স্ট, দেয়ার আর আউটার ব্যাটেলস লাইক দ্য রেড ক্রস নাইট ফাইটিং দ্য ড্রাগন অর ফেসিং দ্য মনস্টার অফ ইরোর, দিস আর দ্য এপিক পার্টস। দেন there are inner battles such as when the knight feels doubt, fear and confusion. তারা হচ্ছে ভয় পাচ্ছিল, সন্দেহে ভুগতেছিল, হতাশা হচ্ছিল, কনফিউশনে পড়তেছিল বা নিজেদের মধ্যে তারা একটা সংশয় ছিল। দিস পার্সোনাল স্ট্রাগল আর পার্ট অফ দ্য রোমান্টিক ট্রেডিশন। তো ব্যাপারটা হচ্ছে যখন আপনি ভালোবাসায় পড়বেন তখনই কিন্তু ভয়, সন্দেহ এবং কনফিউশন গুলো সৃষ্টি হয়, তাই না? The hero must defeat all kinds of enemies to become truly holy and strong. এই হিরোটা কি করেছিল? সব সময় সে এনিমি গুলোকে ডিফেট করেছিল এবং সে পবিত্র, সত্যিকারের পবিত্র এবং দৃঢ় হওয়ার চেষ্টা করেছিল। By mixing these two styles, Spencer shows that being a hero is not just about being strong in war. A real hero also needs to be good, honest and faithful inside. Fighting evil is not only about slaying monster, it is also about being brave in the heart, staying true to love and trusting in God. Trusting in God. এখন এই যে উত্তরগুলো, এগুলো নিউ থার্ড ইয়ার যারা আছেন আপনাদের জন্য কষ্টকর মেনে নেওয়া, কারণ যদি আপনি আগে থেকে অভ্যস্ত থাকেন তাহলে সমস্যা নাই, নতুন করে এটাকে মেনে নেওয়া কষ্টকর। গল্পটা এত সহজ, এত সুন্দর, ভাইয়া উত্তরগুলো এত কঠিন বা একটু জটিল কেন? এখানে আপনি বলছেন রোমান্টিক আর এপিকের বৈশিষ্ট্যগুলো আমরা তো এইভাবে লিখতে পারতাম যে এখানে এপিক প্রথমে ইনভোকেশন আছে, তিনি হচ্ছে মিউসের কাছে প্রার্থনা করেছেন তিনি যেন নতুন করে এপিকটা ভালোভাবে লিখতে পারেন। তারপর এখানে আমরা ভিতরে হচ্ছে অ্যাডভেঞ্চার দেখতে পাই, যেটা এপিকের একটা বৈশিষ্ট্য, গ্র্যান্ড স্টাইল গুলো দেখতে পাই, এটা বলতে পারেন। আর রোমান্টিক কোয়ালিটিতে বলতে পারেন এই যে লেডি উনার সাথে সে যাত্রা করতেছিল, সেখানে মনস্টার অফ ইরোরের সাথে দ্বন্দ্ব হলো বা যুদ্ধ হলো, লেডি উনা তাকে সতর্ক করলো, একটা ভালোবাসা প্রকাশ পেলো, অর্থাৎ স্টোরি বেস। তো আপনি যদি স্টোরি বেস অ্যান্সার করতে চান তাহলে ভালো মার্ক পাওয়া কষ্টকর। বুঝতে পারছেন? আপনাকে তাহলে অ্যান্সারটা করতে হবে কিভাবে? থিম বেসে। বাকিরা কথা বলেন।
সবাই কি ঘুমায় গেছেন নাকি? না ভাইয়া, কি অবস্থা বলেন? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আর্কিমেগোর ক্যারেক্টারটা সম্পর্কে। এটা খুবই ইজি একটা কোশ্চেন, যারা পরীক্ষা দিচ্ছেন ভালোভাবে পড়ে নেবেন। যে কোনো একটা ব্যাচে আসবে, আপনাদের আসলে তাদের আসবে না, আপনাদের না আসলে তাদের আসবে। এখানে আর্কিমেগো অ্যাপিয়ারেন্স ফার্স্ট ট্রিক, সে কি করেছিল সেটা আছে। তারপর যদি আমরা খেয়াল করি দেখতে পাবো হচ্ছে এনাদার ডিসিপশন বাই আর্কিমেগো, অপর কি প্রতারণাটা করেছিল, সর্বশেষে আর্কিমেগো পরাজিত হলো সেই ব্যাপারটা দেখতে পাবেন। তারপর আর্কিমেগো ক্যারেক্টারটার অর্থটা কি এই ব্যাপারটা দেখতে পাবেন, এই যে হিপোক্রেসি বা ভণ্ডামি জিনিসটা, এই ব্যাপারটা আসবে। খুবই ইজি একটা প্রশ্ন এবং খুবই সহজ। আর একটা সহজ প্রশ্ন হচ্ছে দ্য ফেরি কুইন বুক ওয়ান এজ এন অ্যালেগোরিক্যাল পিস অফ রাইটিং। এটা 23 সালে আসছে, 24-এ আসবে না, 25-এ আসার সম্ভাবনা বেশি। তো যারা হচ্ছে নিউ থার্ড ইয়ার তাদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও যদি জাস্ট একটু বলি, যদি রিপিট হয় কোশ্চেন 24-এও যেন লিখে আসতে পারেন শর্টের জন্য। শর্টে কি করবেন, জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশনটা তো প্রায় সেম কাছাকাছি ওই আমাদের প্রথম প্রশ্নটার মতো। দ্বিতীয়টা হচ্ছে এখানে ক্যারেক্টার গুলো আলোচনা করা হয়েছে, দ্য মেইন ক্যারেক্টার, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারে অ্যালোগোরিক্যাল ব্যাপারগুলো আমরা আলোচনা করব। যেমন রেড ক্রস নাইট কি ছিল, হোলিনেস ছিল, তার যাত্রাটা কেমন ছিল এটা। তারপর লেডি ইউনা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সে ট্রুথ বা ট্রু খ্রিস্টিয়ান ফেথ, এটা গেল। আর্কিমেগো কি ছিল, হুইজ ম্যাজিশিয়ান, সে কি ছিল, একজন হোলি ম্যান হিসেবে ছিল, কিন্তু তার ভিতরে সে ছিল ইভিল, এবং সে কি রিপ্রেজেন্ট করে, হিপোক্রেসি, এই ব্যাপারটা আলোচনা করবেন। তারপর হচ্ছে ডুয়েসা, ডুয়েসা ছিল একটা ব্যাড ক্যারেক্টার, সে ছিল বিউটিফুল এবং কাইন্ড ওমেন, বাট সে ছিল আসলে একটা উইচ বা পেতনি বলা যায়। শি লাইস এন্ড ইউজেস ম্যাজিক টু ফুল দ্য নাইট, বোকা বানানোর জন্য নাইটকে ব্যবহার করত। তারপর মনস্টার অফ হিরোর কি ছিল, সে একটা সিম্বলিক ক্যারেক্টার ছিল, সে অর্ধেক নারী অর্ধেক হচ্ছে সাপের মতো ছিল, সে হচ্ছে ডার্ক কেভে বসবাস করত। সে কি সিম্বলাইজ করে এই ব্যাপারগুলো লিখবেন, এনাফ কিন্তু। তারপর হচ্ছে এট দ্য এন্ড অফ বুক ওয়ান দ্য নাইট ফেসেস আ ড্রাগন, দিস ইজ দ্য বিগেস্ট এন্ড হার্ডেস্ট চ্যালেঞ্জ, দ্য ড্রাগন স্ট্যান্ডস ফর সেটান এন্ড দ্য ফাইনাল ইভিল, দ্য নাইট ফাইটস ফর 3 days, এই ব্যাপারগুলো বুক ওয়ানের শেষের দিকে আছে। আমরা তো শুধু ক্যান্টো ওয়ানটা ক্লিয়ারলি পড়ছি, বুক ওয়ানটাও পুরো ক্লিয়ারলি পড়ি নেই। তারপর হচ্ছে এখানে মোরাল এবং রিলিজিয়াস মিনিং, আমরা ওই যে হচ্ছে প্রথম প্রশ্নটাতে দেখেছিলাম, স্পেন্সার ওয়ান টু প্রেজ কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, হি শোজ হার অ্যাজ গ্লোরিয়ানা দ্য ফেরি কুইন, she is wise, strong, fair, she rules over fairyland, which stand for England, এই যে ফেরিল্যান্ড স্ট্যান্ড ফর ইংল্যান্ড, শি সাপোর্টস ট্রুথ এন্ড গুডনেস, প্রিন্স আর্থার হু হেল্পস উনা এন্ড নাইট ইজ দ্য মডেল অফ দ্য পারফেক্ট ইংলিশ হিরো, হি স্ট্যান্ড ফর ন্যাশনাল প্রাইড এন্ড প্রোটেস্ট্যান্ট ভ্যালুস, দ্য পোয়েম শোজ দ্যাট ইংল্যান্ড ইজ এ ল্যান্ড অফ ট্রুথ, ফেথ এন্ড ব্রেভ পিপল who fight against evil. Spencer uses this poem to support his queen and his country. এখানে মূলত মোরাল এবং রিলিজিয়াস ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে, দেন কিন্তু আমাদের কনক্লুশন আছে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। খুবই ইজি একটা জিনিস। এবার ব্রডে আসার সম্ভাবনা কম, আপনাদের শর্টে আসবে। আর নতুন যারা আছেন তাদের জন্য হচ্ছে আমাদের ব্রডে এর জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যারা 24-এ পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য। রাইট আ ডিসকোর্স অন স্পেন্সার ট্রিটমেন্ট গুড এন্ড ইভিল ইন দ্য ফেরি কুইন। 18, 20, 22 3 বছর টানা এসেছে, আপনাদেরও আসার সম্ভাবনা খুবই বেশি। এই প্রশ্নটাও যদি খেয়াল করেন, ইন দ্য ফার্স্ট ক্যান্টো অফ এডমান্ড স্পেন্সার দ্য ফেরি কুইন, আগে তাহলে প্রশ্নটা খেয়াল করেন, স্পেন্সার্স ট্রিটমেন্ট অফ গুড এভিল, ভালো এবং খারাপ, এই দুইটা জিনিসকে তিনি কিভাবে বা আচরণটা করেছিলেন এই দুইটা জিনিসের সাথে, এটাই আমাদের আলোচনা করতে বলছে, লিখতে বলছে। ইন দ্য ফার্স্ট ক্যান্টো অফ এডমান্ড স্পেন্সার দ্য ফেরি কুইন বুক ওয়ান, the poet explored the eternal battle between good and evil, using allegory to give deep meaning to the story. Spencer, a strong supporter of Protestantism, uses this poem to show the conflict between the true religion, Protestantism, the Church of England, and the false religion, Roman Catholicism. As he show
ইট ইন হিজ টাইম, সেই সময়ের কথা বলতেছে। অর্থাৎ যদি খেয়াল করেন, স্পেন্সার একজন প্রোটেস্ট্যান্টিজমের সাপোর্টার ছিল এবং তিনি কবিতায় একটা কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব বোঝানোর জন্য বলছেন। কাদের কাদের দ্বন্দ্ব? দ্য ট্রু রিলিজিয়ন, যেটাকে আমরা প্রোটেস্ট্যান্টিজম বা হচ্ছে চার্চ অফ ইংল্যান্ড বলতেছি, আর একটা হচ্ছে ফলস রিলিজিয়ন, যেটা হচ্ছে রোমান ক্যাথলিজম ছিল। সেই সময়ের ঘটনাগুলো তিনি দেখিয়েছেন। দ্য ব্যাটেল ইজ শোন থ্রু টু গ্রুপস অফ ক্যারেক্টার্স, দ্য ফোর্স অফ গুড, ইনক্লুডিং একটা গুড ক্যারেক্টার। কোন ক্যারেক্টার গুলো ইনক্লুডিং আছে? দ্য রেড ক্রস নাইট, লেডি উনা। আর অপরটা হচ্ছে দ্য ফোর্সেস অফ এভিল, সাচ এজ দ্য মনস্টার অফ ইরোর, দ্য ম্যাজিশিয়ান আর্কিমেগো। তো স্পেন্সার allegory is powerful because he gives his character a symbolic meaning. এখানে বলা হচ্ছে স্পেন্সার যে অ্যালোগরিটা ব্যবহার করেছে এটা হচ্ছে খুবই শক্তিশালী, কারণ তিনি প্রত্যেকটা ক্যারেক্টারের একটা প্রতীকী অর্থ ব্যবহার করেছেন। দ্য রেড ক্রস নাইট রিপ্রেজেন্ট হোলিনেস অর দ্য ট্রু অ্যাংলিকান চার্চ অর হচ্ছে প্রোটেস্ট্যান্ট চার্চ। হি ইজ দ্য ব্রেভ খ্রিস্টিয়ান ওয়ারিয়র হু ফাইটস এগেইনস্ট সিন অ্যান্ড ফলসহুড। লেডি উনা সিম্বলাইজ ট্রুথ অ্যান্ড দ্য ট্রু চার্চ, guiding and supporting the knight in his holy quest. Una's Dorap companion and her parents also symbolize goodness and faith. Opposing them is the monster error, a terrifying creature representing all kinds of false beliefs, sins, and the evils of human life. এগুলো কি নতুন করে পড়তে হচ্ছে নাকি আগের পড়াগুলোই জাস্ট গুছিয়ে লেখা? বলেন। জি ভাইয়া। আগের গুলোই শুধু গুছিয়ে লেখা না? জি। Archimago, the deceptive magician, represent hypocrisy. Someone who pretends to be holy but is truly evil. Some critics also see Archimago as a symbol of Philip II of Spain. স্পেনের সেই সময় যে রাজা ছিল ফিলিপ দ্য সেকেন্ড, তাকে হচ্ছে সিম্বলাইজ করছে আর্কিমেগো দ্বারা। এটা কিছু ক্রিটিকরা বলে। দ্য ক্যাথলিক কিং ছিল সে, এনিমি অফ দ্য প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ড। ওকে, then জি ভাইয়া। therefore the story begins with the Red Cross Knight on a mission given by the fairy queen Gloriana, who represent Queen Elizabeth I, to help Lady Una and her parents. এই যে ফেরি কুইন কি করেছিল? হেল্প করার চেষ্টা করেছিল লেডি উনা এবং তার পিতামাতাকে। দে লিভ ইন ফেয়ার, তারা ভয়ে বসবাস করতেছিল। বিকজ আ ফায়ারেস ড্রাগন has destroyed their kingdom. This mission symbolizes the fight of true religion to protect the innocent from evil and falsehood. এই শয়তান এবং খারাপ মিথ্যাচার এগুলো থেকে মূলত হচ্ছে রক্ষা করতে চেয়েছিল সত্যিকারের ধর্মটাকে, ইনোসেন্টটাকে। The first major conflict is between the knight and the monster hero. Knight and the monster of Error, তাদের দুজনের যে যুদ্ধটা। দিস ফাইট ইজ সিম্বলিক ব্যাটেল বিটুইন প্রোটেস্ট্যান্টিজম এন্ড ক্যাথলিজম, অর মোর ব্রডলি বিটুইন ট্রুথ এন্ড ফলসহুড। আমরা যদি আরো বিস্তারিত বলতে চাই প্রোটেস্ট্যান্টিজম এবং ক্যাথলিজমের দ্বন্দ্বের বাইরে, তাহলে সেটা হচ্ছে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব। দ্য মনস্টার অফ ইরোর ইজ আ ফাইটেনিং এন্ড মাউথ স্পাইটস ফলস নলেজ এন্ড ডেঞ্জারাস আইডিয়াস দ্যাট হার্ম পিপলস সোলস, মানে মানুষগুলোকে এবং আত্মিকভাবে ধ্বংস করে দেয়। Despite her power, the Red Cross Knight bravely fights her. After a long and terrible battle, the knight cuts off her head and kills her. This victory shows that true holiness and faith can defeat falsehood and sin, no matter how strong they seem. Here, this quotation shows the knight's holy mission to fight evil and protect truth. বুঝতে পারছেন? জি ভাইয়া। The Knight of the Red Cross was deputed by the fairy queen, the relief and the distress of Lady Una. এই কোটেশনটার কথা বলছে। However, Spencer does not stop there. Spencer এই জায়গাতেই শুধু থামে নাই। After defeating Error, এই মনস্টারকে ডিফেট বা পরাজয় করার পর, the knight face a different kind of evil, deceptive and hidden. Archimago is a magician who appears as a holy and respectful hermit. অর্থাৎ এতটুকু অপমান করেও স্পেন্সারের হয় নাই, সে আরো অতিরিক্ত অপমান করার জন্য সামনে এগিয়ে গেছে। দ্য নাইট এন্ড উনা ট্রাস্ট হিম এট ফার্স্ট, হি অফার্স দেম শেল্টার ফর দ্য নাইট, এই রাতের জন্য আশ্রয় দিয়েছিল। সিমিং কাইন্ড এন্ড গুড, খুবই দয়ালু এবং ভালো মনে হচ্ছিল তাকে। বাট ওয়ান্স দে ফল স্লিপ, তারা ঘুমিয়ে যাওয়ার পর আর্কিমাগো ইউজেস ম্যাজিক টু কনফিউজ এন্ড ট্রিক হিম।
He conjures to evil spirit, sending one to the kingdom of sleep to brew a false dream. মিথ্যা স্বপ্ন নিয়ে আসার জন্য। The other spirit is transformed into the shape of Lady Una. অন্যজন কিসের শেপ নেয়? Lady Una. This false Una appears to Red Cross Knight in a seductive dream, pretending to love him and tempting him away from the real Una. Although যদিও the knight is tempted by the beautiful false image, he wisely refuses her and returns to rest. তাকে পাঠিয়ে দেয় বিশ্রামের জন্য। আর্কিমেগো then tries other tricks to separate the knight and Una. তাদের দুইজনকে আলাদা করার চেষ্টা করে, but the knight resists. This part of the story shows how evil can disguise itself as good and try to mislead people by lying and pretending. মনে পড়ে ওল্ড থার্ড ইয়ারকে এই জিনিসটা বলেছিলাম যে এরপরে আর্কিমেগো কি করে, রেড ক্রস নাইটের রূপ ধারণ করে সে নিজেই। দ্বিতীয় মানে ট্রিকটা কিভাবে করে, ট্রিকটা মনে আছে? জি দাদা মনে ছিল। সে নিজেই রেড ক্রস নাইটের রূপ ধারণ করে লেডি উনার সাথে হাঁটে। রেড ক্রস নাইট তাকে পাঠিয়ে দিয়ে সে তো বের হয়ে চলে গিয়েছিল। তো এবার যখন রেড ক্রস নাইট সেখানে উপস্থিত নেই, তার সাথে পারলো না, তখন সে কি করলো, রেড ক্রস নাইট যেহেতু চলে গেছে সে এবার রূপ ধারণ করলো রেড ক্রস নাইটের। সে এখন লেডি উনার সাথে হাঁটতেছিল। পথিমধ্যে ওই যে সেন্স ফয় আর সেন্স জয় দুই ভাই একজনকে রেড ক্রস নাইট হত্যা করেছিল, তার ভাই প্রতিশোধ নেওয়ার জন্য রেড ক্রস নাইটের উপর আক্রমণ করে। মনে পড়ছে? হ্যাঁ দাদা মনে পড়ছে। সেই সময় আমাদের আর্কিমেগো বলে যে আমি আসলে রেড ক্রস নাইট নই, সে তার আসল রূপে ফিরে আসে। তখন আসলে বুঝতে পারে লেডি উনা যে তার সাথে প্রতারণা করতেছিল, মানে আর্কিমেগো তার সাথে প্রতারণা করতেছিল, তার আসল চরিত্র সে তখন বুঝতে পারে, তাই না? সেই ব্যাপারটাই বলছে। আর্কিমেগোস ম্যাজিক রিপ্রেজেন্ট দ্য ডেঞ্জারাস পাওয়ার অফ হিপোক্রেসি, ফলস রিলিজিয়ন এন্ড ডিসিট। এরপর বলা হচ্ছে অ্যালগরিক্যালি আর্কিমেগোস ক্যারেক্টার্স ওয়ার্নস রেডার, পাঠকদেরকে সতর্ক করে অ্যাবাউট ফলস টিচার্স এন্ড হিপোক্রিটস, যারা মিথ্যা ভাবে আপনাকে হচ্ছে শিক্ষা দেয় বা হচ্ছে ভণ্ডামি করে আপনার সাথে, তাদের ব্যাপারে শিক্ষা দেয় এই জায়গাটাতে। হিজ গোলস ইজ টু ব্রেক দ্য ইউনাইটি অফ ট্রুথ এন্ড হোলিনেস বাই সেপারেটিং দ্য নাইট এন্ড উনা। আমাদের এই আর্কিমেগোর লক্ষ্যটা কি ছিল? ট্রুথ এবং হোলিনেসের যে একত্রে থাকা, এটাকে সেপারেট করা, অথবা নাইট এবং উনাকে আলাদা করা। স্পেন্সার সাজেস্ট দ্যাট the fight between good and evil is not only physical but also spiritual and mental. এটা আত্মিকভাবে বা মানসিকভাবেও যুক্ত। Evil uses lie, tricks and false appearance to destroy faith and cause confusion. কিন্তু সে পারে না। The relationship between the night and Una represent the close connection between holiness and truth. Their struggle against error and Archimego shows that so long as truth and holiness remain united, falsehood and evil cannot win. অর্থাৎ হোলিনেস এবং ট্রুথ যদি একসাথে থাকে, ফলসহুড বা ইভিল কখনোই জয়লাভ করতে পারবে না। However, if the bond breaks, if people lost faith or are tricked, evil gains strength. যদি কোনোভাবে তারা ভেঙে যায়, এই বন্ডটা আলাদা হয়, তাহলে কি হবে? বিশ্বাস হারিয়ে যাবে, ট্রিক কাজ করা শুরু করবে এবং ইভিলরা আরো শক্তিশালী হবে। ক্লিয়ার হইছে? জি দাদা। কয়টা প্রশ্ন আছে? 7 নম্বরটা কি? 7 নম্বরটা 23-এ আসছে, এটা আপাতত দরকার নেই। রেড ক্রস নাইটের রোলটা, তার পুরো ক্যারেক্টারটা, তারপর থিম গুলো অলরেডি হয়ে গেছে, এই তো এগুলোই। এই প্রশ্নটা ইজি আছে। স্পেন্সার হিরোইনস আর আইডিয়ালাইজ টাইপস অফ ওমেন ইন রিয়েল লাইফ। মানে এখানে যে লেডি উনাকে ব্যবহার করা হয়েছে, সে লেডি উনা মানে কিরকম ধরনের নারী ছিল বাস্তবিক জীবনে, এই জিনিসটা বলতে বলছে। ডু ইউ থিঙ্ক দ্যাট ওই লেডি উনা ক্যারেক্টারটা বিবরণ দিলেই তো হচ্ছে, তাই না?
হ্যাঁ, এটা হচ্ছে লেডি উনা ভাইয়া ক্যারেক্টারটা সম্পর্কে বলতে বলছে। এই যে লেডি হুম উনা ফিমেল ফিগার, তারপর উনাস ক্যারেক্টার্স পারফেক্টলি কেমন ছিল, তারপর হচ্ছে মেনি রেডার্স স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এজ অ্যান আইডিয়াল, উনা ইন্সপায়ার রেডার্স টু অ্যাডমায়ার ট্রুথ অ্যান্ড ফেথ। এই গল্পটা পড়ার পরে অনেকেই মূলত হচ্ছে তার মতো হতে চাবে, তাদের মতো পবিত্রতা এবং হচ্ছে যে ট্রুথ দুটাকে একসাথে রাখতে চাবে। অন দ্য আদার হ্যান্ড সাম ক্রিটিক্স আর্গিউ দ্যাট দিস আইডিয়ালাইজেশন লিমিট উনাস রোল। উনার জীবনেও কিছু লিমিটেশন ছিল। ইন রিয়েল লাইফ, বাস্তব জগতে ওমেন আর কমপ্লেক্স এন্ড হ্যাভ মেনি ফিলিংস এন্ড উইকনেস। মানে নারীরা কি হয়, অনেক জটিল হয়, তাদের অনেক অনুভূতি থাকে, দুর্বলতা থাকে। বাই মেকিং হার সো পারফেক্ট, স্পেন্সার ডাজ নট ফুললি শো দ্য রিয়েল নেচার অফ ওমেন। দিস ক্যান মেক উনা সিম ডিস্টেন্ট অর লেস ইন্টারেস্টিং এজ আ ক্যারেক্টার। Still, it is important to remember the historical and literary context in the 16th century. Many poets and writers idealized women as a symbol of purity and virtue. অর্থাৎ সেই সময় এই শক্তিশালী বা এই সব জিনিসগুলো দিয়ে চিন্তা করে নাই, সেই সময় নারীদের আইডিয়ালাইজেশনটা কি ছিল? পিউরিটি অ্যান্ড ভার্চু। ওকে, it was common to present women as perfect models of faith and goodness. Spencer's Unas fits well in this tradition. Clear? জি দাদা। এরপরে আমাদের কনক্লুশন দেওয়া আছে। তারপরে এটা তো রেড ক্রস নাইটের ক্যারেক্টারটা, আর এরপরে হচ্ছে 8 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নানান রকম যে থিম গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে বলছে। তো এখানে আমরা থিম হচ্ছে দেখতে পাই হোমেজ টু কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। মূলত হচ্ছে কুইন এলিজাবেথ দ্য ফার্স্টকে এখানে আমরা থিম হিসেবে চিন্তা করতে পারি, কারণ তাকে উদ্দেশ্য করেই বা তার মতো চিন্তা করেই হচ্ছে এটা লেখা। তারপর হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য রিফরমেশন। তো এখানে অ্যানাদার স্ট্রং থিম ইন বুক 1 ইজ দ্য প্রোটেস্ট্যান্ট রিফরমেশন। প্রোটেস্ট্যান্টদের যে নতুন করে অ্যাংলিকান রূপে রিফরমেশন করানো হলো। স্পেন্সার লিভ ডিউরিং আ টাইম when England had broken away from the Roman Catholic Church. The Reformation was a movement that wanted to return to the Bible and reject the corruption of the Catholic Church. Spencer uses his character to represent his religious battle. Lady Una represents the true Protestant church and Duessa stand for the false Catholic church. Archimago, who looks holy but is full of tricks, represent Catholic hypocrisy and deception. The Red Cross Knight is a true Christian who must fight against these enemies and protect faith. তারপর যেটা আছে রিকনসিলিয়েশন বিটুইন দ্য রেনেসা এন্ড দ্য রিফরমেশন। অর্থাৎ এই রেনেসা এবং রিফরমেশনের মধ্যে যে রিকনসিলিয়েশন ব্যাপারটা, তো এটা মূলত দেখানো হয় কিভাবে? স্পেন্সার অলসো ট্রাইস টু কানেক্ট টু মেজর কালচার মুভমেন্ট। একটা হচ্ছে রেনেসা, রেনেসা মানে রিবার্থ, রিভার্থ অর রিভাইভাল, আর রিফরমেশন নতুন করে গঠন করা, তাই না? পুনর্জন্ম বা পুনর্জাগরণ, আর হচ্ছে নতুন করে গঠন করা। তাহলে দ্য রেনেসা ওয়াজ অ্যাবাউট বিউটি, আর্ট, লার্নিং এন্ড হিউম্যান পাওয়ার, আর দ্য রিফরমেশন ওয়াজ অ্যাবাউট স্পিরিচুয়াল ফেথ, হোলিনেস এন্ড রিজেক্টিং সিন। খেয়াল করেন, রেনেসা কি মানে নতুন করে কি নিয়ে এসেছিল? বিউটি, আর্ট, লার্নিং, হিউম্যান পাওয়ার। আর রিফরমেশন কি নিয়ে এসেছিল? স্পিরিচুয়াল ফেথ, হোলিনেস আর পাপাচারগুলোকে দূরে ঠেলে দিয়েছিল। তো স্পেন্সার combines both in book 1. His characters are both beautiful and holy. For example, Una is not only spiritually pure but also beautiful. সে শুধুমাত্র কিন্তু স্পিরিচুয়াল ছিল না, সে কিন্তু সুন্দরও ছিল। The poem includes classical reference, artistic language and deep religious meaning. In this way, Spencer creates a balance between reason and faith, art and religion. He shows that a good person must have both knowledge and faith. শুধু একজন ভালো মানুষ হলেই হয় না, ভালো ব্যক্তি হলেই হয় না, তার মধ্যে বিশ্বাস, তার মধ্যে জ্ঞান থাকতে হয়। ক্লিয়ার? এরপর গুড এন্ড ইভিলের মধ্যে একটু আগে যে প্রশ্নটা দেখলাম সেটাই এখানে বারবার অ্যালেগরিক্যালি ব্যাপারটা দেখাইছে। তারপর দ্য থিম অফ ওমেনহুড। বুক 1 also talk about different types of women. Spencer shows both good and bad female characters. Lady Una is the best example of good woman. She is pure, loyal, honest, gentle, represent truth and true church. On the other hand, Duessa is beautiful on the other side. সেও সুন্দর, মানে অপর দিক থেকে she is evil, false and dangerous.
তাহলে তার মধ্যে আমরা কিন্তু হচ্ছে ওই রেনেসা বা রিফরমেশন যদি খেয়াল করি, তাহলে তার মধ্যে রিফরমেশনটা নাই, রেনেসা আছে, সৌন্দর্য আছে, কিন্তু গুণগুলো নাই, খারাপ গুণগুলো আছে। তো she represent false religion and false beauty. Through these two characters, Spencer shows the importance of inner beauty, spiritual strength, and the role of women as either saviors or destroyers. This theme reflects Spencer's belief that women can be powerful symbols of both virtue and vice. Una is a model of ideal womanhood, while Duesa is a warning. এর অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, যে কোনো 4টা-5টা আপনারা লিখতে পারেন। ওকে, আর একটা এই যে রোমান্স এলিমেন্টস মিডিয়েভাল, যেটা আমরা ওই যে রোমান্টিক যে এখানে পড়েছিলাম ওই ব্যাপারটাই। তো এখন এই যে ব্রড প্রশ্ন এখানে যে কয়েকটা আমরা দেখলাম, এগুলো থেকে আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর কঠিন মনে হয় আমাকে জানাবেন, আমি সেগুলোকে আরো ইজি করে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? জি ভাইয়া। তো যারা নিউ থার্ড ইয়ার আছেন আপনারা মূলত হচ্ছে এটা পড়বেন হচ্ছে এই যে ব্রড এখানে আছে কয়টা, 8টা, জি 8টা প্রশ্ন এখন ধাপে ধাপে আপনাদের পড়ে নিতে হবে। পড়তে গিয়ে যে সমস্যাগুলো আসবে আমাকে নেক্সট ক্লাসগুলোতে সেগুলো বলবেন, আমি বলে দেব। এই 8টা প্রশ্ন যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, আপাতত সবগুলোই পড়েন, যেগুলো 24-এ আসবে সেগুলো পরে বাদ দিয়ে দিব। আর হচ্ছে আপনারা হচ্ছে ওই যে শর্ট গুলো এখান থেকে হয়ে যাবে, আলাদা করে আর শর্ট পড়ার দরকার হবে না, শুধু একবার রিডিং পড়ে নিলেই হবে। তো আজকে হচ্ছে কি বার? বুধবার। বুধবার। আপনাদের নেক্সট ক্লাস কবে? শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার, মাঝখানে 2 দিন বন্ধ পাচ্ছেন, শনিবারের দিনটা পাচ্ছেন। এই 3 দিনে কি 8টা প্রশ্ন ক্লিয়ার করতে পারবেন? জি ভাইয়া। নিউ থার্ড ইয়ার পারবো ভাইয়া। তাহলে এই 8টা প্রশ্ন আপনাদের হোমওয়ার্ক থাকলো। আর ওল্ড থার্ড ইয়ার যারা আছেন আগামীকাল সকাল 10টায় জনডানের প্রশ্নগুলো আলোচনা করে দিব। ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমি ওল্ড জি, থার্ড ইয়ারের এই যে অ্যান্ড্রু মার্ভেলের 20 নাম্বার প্রশ্নটা একটু কঠিন মনে হয়, একটু প্রশ্ন পড়ানোর সময় এটা একটু পড়াই দেন ভাইয়া। পড়াই দিব। যদি কঠিন মনে হয় প্রয়োজনে উত্তরটাকে যদি সহজ করে নিতে মন চায়, আমাদের বিদ্যাকুঞ্জ জি গ্রুপে ভাইয়া, শুধু মানে করে দিবেন। কিছু ওয়ার্ড এই অনেক এই কঠিন প্রশ্নের মনে হয় উত্তরটা মানে আমার কঠিন পড়তে লাগতেছে, গিয়ে। আমাকে একটু সহজ জি করে দেন। ভাইয়া। জাস্ট পোস্ট করবেন, আমি অ্যান্সার দিয়ে দিব। একটু আপনি পার্সোনালি দেখেন আর কি প্রশ্নটা। আপনি পোস্ট করে দিলে, আপনার কাছে কঠিন লাগে যদি আপনি পোস্ট করেন, আমি উত্তর আরো ইজি করে দিব। 20 নাম্বার কোন প্রশ্ন এটা? চিট টাইম অ্যান্ড্রু এন্ড ফেট মার্ভেলের কিভাবে ওয়েট দিলেই তো হয়, নেই। তাহলে প্রশ্ন ইজি করে নোটের দিলেই তো হয়ে যায়। এখন ইজি করে দিলে ওইটা তো আর আপনি তখন পরীক্ষায় লিখে দিয়ে আসবেন, ওইটা পরীক্ষায় লিখলে তো আর মার্ক পাবেন না। মার্ক পেতে গেলে তো আপনাকে ভালোভাবে লিখতে হবে। এখন আপনার এটা থিম বেসিসে লিখা, এজন্য মনে হচ্ছে কঠিন। আপনার এই যে 20 নম্বর এই প্রশ্নটা, তাই তো, হাউ ডাজ অ্যান্ড্রু মার্ভেল ট্রিট টাইম এন্ড ফেট, জি ভাইয়া। এই প্রশ্নটা সহজ করার কিছু নাই। এই প্রশ্নটা এমনিতেই ইজি আছে, আপনার কাছে কেন কঠিন মনে হয় আমি জানি না। কারণ হচ্ছে আপনি যদি টু হিজ কয় মিস্ট্রেস আর ডেফিনেশন অফ লাভ এই 2টা কবিতা ভালোভাবে পড়ে থাকেন, তাহলে এখানে কঠিন লাগার কিছু নাই। যারা পড়েছেন বলেন তো, যারা যখন আমরা ক্লাস করেছিলাম কঠিন ছিল? না ভাইয়া। কারণ এখানে আচ্ছা আমি নেক্সট ক্লাসে আমি বুঝাই দিব ভালোভাবে। তো আগামীকাল সকাল 10টায়, 10টায় না 9টায় দেই নাকি? জি ভাইয়া। সকাল 9টায় আগামীকাল এই ক্লাসটা কমপ্লিট ভাইয়া করবো। এত তাড়াতাড়ি সবাই থাকবে? কোন যে থাকবে না রেকর্ড করে নিবে। তাড়াতাড়ি দেয় ভালো হয়। লং টাইম ক্লাস হয় তো একটু আগে দিলেই ভালো হয়। ওল্ড থার্ড ইয়ার নেক্সট ক্লাস 9 AM
কত তারিখ? 22/01/2026। ওকে। ওকে ভাইয়া। আর নিউ থার্ড ইয়ারের হোমওয়ার্ক কয়টা? নিউ থার্ড ইয়ার হচ্ছে এই 8টা ব্রড কোশ্চিন। 8টা ব্রড কোশ্চিন শনিবার স্যাটারডের মধ্যে কমপ্লিট করে দিবেন। ওকে। যে জায়গাগুলোতে বুঝবেন না আমাকে পার্সোনালি নক দিবেন। পড়তে গিয়ে যে প্রশ্নগুলো ঝামেলা করবে আমাকে নক দিবেন। তাহলে আজকে পর্যন্তই। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। সবাইকে জানাই দিবেন ক্লাসের কথা।